প্রথমে আমি যাব ডক্টর শওকত আলী আপনার কাছে, যে আপনি তো রাজনীতি বিশ্লেষণ করেন, ডক্টর ইউনূসের অত্যন্ত কাছের, আমরা অনেক বছর আগে থেকেই সেটি আমরা জানি, এবং একেবারেই বলবো যে তাকে আপনারা অন্ধের মতো সমর্থন না, যদিও নাও বলি, অনেক কট্টর সমর্থক আপনারা ছিলেন। এখন বিষয়টি কি হিসেবে দেখছেন? না না, প্রশ্ন তো একসাথে আপনি অনেকগুলো করেছেন। থ্যাংক ইউ আপনার সব দর্শকদের সালাম এবং শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। প্রায় নতুন বছরে আমরা কাছাকাছি এসে গেছি। আশা করি আগামী বছরগুলো আমাদের দেশের জন্য, আমাদের মানুষ, অফকোর্স আপনার যারা দর্শক শ্রোতা আছে সবার জন্যই মঙ্গল বয়ে নিয়ে আসবে এই কামনা করে আমরা আলোচনা করি। অনেকগুলো প্রশ্ন আপনি একসাথে করেছেন, এনসিপি, জামাত, নির্বাচন এবং ডক্টর ইউনূস সাহেব। তো যদি এক এক করে বলতে হয়, তো প্রথম কথা হচ্ছে ইট ইজ কারেক্ট, আমি তার এটা চেঞ্জ করতে পারবো না। ডক্টর ইউনূস সাহেব আমার ক্লাসের ছাত্র ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ চিটাগাং, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। আমার সাথে বহু ভালো সম্পর্ক সবসময় ছিল। আপনি নিউ ইয়র্কে দেখেছেন যতগুলো পাবলিক রিসিপশন এসে, এক্সকিউজ মি, আমি সবগুলো চেয়ারম্যান। এবং হাসিনার যখন তারপর অত্যাচার নিপীড়ন করে তখন যে যত মিটিং হয়েছে নিউ ইয়র্কে আমার নেতৃত্ব হয়েছে। স্যারের সাথে যোগাযোগ আছে। গতবার যখন উনি আসছেন সরাসরি দেখা হয়নি, কিন্তু মেসেজ চালাচালি করে আমরা হয়েছে। এখন আমি সরি একটু ইন্টারাপ্ট করছি ডক্টর শওকত আলী, ক্লিয়ার হচ্ছে না। আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমারটা এখন শুনতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? হ্যাঁ শুনছি, কিন্তু আসতে আপনার দর্শকরা যদি পারে তারা হয়তো সমস্যাটা হয়। এখন দেখেন তো ভালো শুনতে পান নাকি আস্তে শুনতে পান? আচ্ছা ঠিক আছে। তো আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি বলতে চেয়েছিলাম, ধরেন এই যে আপনাদের অন্তত 2 যুগেরও বেশি সময়ের সম্পর্ক ডক্টর ইউনূসের সঙ্গে। আমি দেখেছিলাম যে গত জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস যখন যোগ দিতে এলেন, আমি দেখেছি আপনি হোটেলে বসেছিলেন রিসেপশনে, সাক্ষাৎ পাননি। এই দূরত্বের কারণটি কি তিনি উপদেষ্টা প্রটোকলের নাকি অন্য কোথাও আছে সমস্যা? না, ওর পায়নি এ কথা ঠিক না। আমার সাথে স্যার এবারও তো জব মিটিং হয়েছে, তাদের মিটিংটা তো পুরোটা অর্গানাইজের একটা বিশেষ দায়িত্ব অ্যাম্বাসেডার থেকে আমাকে দিয়েছে, করেছি, গিয়েছি, দেখা হয়েছে, স্যারের সাথে আলাপ হয়েছে। এবং উনি আমার সাথে দেখা করার পরে যে কনফারেন্স হয়েছে আমাকে বলছেন, শওকত, নাইস টু সি ইউ, এই কথাগুলো বলছেন। এখন হাজার হাজার মানুষের ভিতরে শওকতকে রিকগনাইজ করে কথা বললে আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক, নো ম্যাটার হোয়াট হি ডাজ, উনি আমি একটা সাপোর্ট থাকবে। হাউবার তার কাজ কারবার নিয়ে বর্তমান যে বিষয় নিয়ে আমার দ্বিমত আছে। আর অ্যাডভাইজার হতে হবে, অ্যাডভাইজার নিয়ে আমি আপনার একটা কথা বলি। আমি প্রথম চোটেই যখন উনি দেশে ক্ষমতায় আসেন, আমি যমুনাতে গিয়েছি, স্যারের সাথে দেখা হয়েছে। ওনার যে 3-0 পরে আমি একটা বই লিখেছি, সেটাও দিয়েছি। এবং আমি বলেছিলাম এই সময়, যদিও সেই ধারণাটা আমি প্রমাণ করতে পারিনি, সেটা হচ্ছে যে স্যার হচ্ছেন চিফ অ্যাডভাইজার আর পুরো বাংলাদেশের মানুষ হচ্ছে ওনার অ্যাডভাইজার। এটা আমি বলেছি মনে প্রাণে। আমার ধারণা এই সময় ছিল যে স্যার অত্যন্ত ওপেন মাইন্ড নিয়ে সমস্ত দল নির্বিশেষে যে সোকল পলিটিক্যাল যে ক্লাউড, যারা দলবাজি ছাড়া বোঝে না, তার উপরে উঠে স্যার কিছু কাজ করবেন, যেটা আমাদের কাছে হাজার বছরের ইতিহাসের অংশ হিসেবে থাকবে। বাট হি ফেল টু ডু সো। আমি যদি আপনি জিজ্ঞেস করেন যে তার কারণটা কি, তার কারণ হবে যে তিনি তার যে অ্যাডভাইজার যে গ্রুপগুলো নিয়েছে, আমার এখনো বিশ্বাস যে এই অ্যাডভাইজারদের সাথে স্যারের বোধহয় মিটিং টিটিং বড় একটা হয় না। আমার ধারণা হচ্ছে হয় না, বা তারা সাহস করে যায় না। আমি তার সাথে যে এক্সপেরিয়েন্স সেটাতে আমি বলতে পারি তিনি সবার সাথে কথাও বলেন না ঠিক ওইভাবে। আমি যদ্দূর আমার ধারণা, বেসড অন মাই ওন অ্যাসেসমেন্ট, ফলে হয় কি তাদের ভিতরে একটা গ্যাপ আছে এবং যার যে দায়িত্ব সেসব পালন করার মতো যোগ্য লোক তিনি খুঁজে পাননি, বা একজন আরেকজনের রেফারেন্স নিয়েছে। কিছু চিরাগাঁয়ের লোককে তিনি নিয়েছেন, বাড়ির কাছে হাটাজারি লোককে তিনি নিয়েছেন। তার বেশিরভাগই লোক ছিল যে আগের যে পতিত সরকার ছিল তারই লোকজন, তার ভিতরে নাম্বার 1 এই যে গত সপ্তাহে পদ হলো
পদত্যাগ করলো খোদাবক্স, তিনি চিরাঙের মানুষ ছিলেন, তিনি শেখ হাসিনার ক্যাবিনেট সেক্রেটারি ছিল, উনিও তাকে চিফ সেক্রেটারি বানিয়েছিলেন, আপনি ভালো করেই জানেন। পরবর্তীকালে সরি দেওয়া হয়েছিল, পরশুদিন না 3-4 দিন আগে উনি করেছেন। কোনো দরকার ছিল না স্যারের, এগুলো কোনো প্রয়োজন ছিল না। তিনি যে সমস্ত লোকগুলো অ্যাডভাইজার করেছেন, আই ক্যান নট ইমাজিন যে তারা এই পর্যায়ে গেল কি করে। পরে আমি শুনেছি অনেকে রেফারেন্স দিয়ে গেছে। আমার বাড়ি যদি চিটাগাং হতো, আপনি যে কথা বলছেন না, টু অ্যান্সার ইউর কোশ্চেন, আমার বাড়ি হয়তো চিটাগাং হলে আরো ভালো হতো, আমি স্যারের ছাত্র, হাটাচারি হলে আরো ভালো হতো, হয়তো আমার রেফারেন্সটা আরো ভালো হতো। হবার আমি এই কারণ অ্যাডভাইজার হওয়ার জন্য আমার কোনো বাতি কখনো ছিল না। ইউ নো মি ভেরি ওয়েল। এই জন্য একজন প্রশ্ন করেছেন আপনি হয়তো কিছু টাকার ভাগ আপনাকে দেয় নাই, সেই জন্য আপনি মাইন্ড করেছেন। আচ্ছা, আমি আপনার কাছে ফিরবো ডক্টর মামুনুর রশিদ। ডক্টর শওকত আলী বলছিলেন যে তার সঙ্গে ডক্টর ইউনূসের অনেক বিষয়ই এখন দ্বিমত আছে। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি শুনছি, কিন্তু ভয়েসটা আর একটু ভলিউমটা বাড়িয়ে দিলে বোধহয় ভালো হতো। ভলিউম তো বাড়িয়েছি, এখন আবার কাছে কাছে, মুখটা কাছে রাখলে ভালো হবে বোধহয়। হ্যাঁ, বেশি স্মার্ট জিনিস হলে পরে তখন হ্যান্ডেল করতে পারি না আর কি। যাই হোক, ডক্টর মামুনুর রশিদ, এই যে যেই পরিস্থিতি ডক্টর শওকত আলী যেটা বললেন, তার মানেটি দাঁড়ায় ডক্টর ইউনূস ঠিকই আছেন, তার যারা পারিষদ বর্গ তারাই সমস্যা। আপনারা কি ভাবছেন? আপনাকে ধন্যবাদ। এখনো ডিসেম্বর মাস চলছে, আমাদের বিজয়ের মাস। আমি আমাদের বিজয়ের সাথে জড়িত, দেশের বিজয়ের সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান জানিয়ে শুরু করছি। আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই, আপনাকে ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য। তো অনেক কিছু প্রকাশ্যে বলাও যাচ্ছে না, ওনার সাথে কার কি সম্পর্ক আছে। অনেককে উনি সরিয়ে দেওয়ার কথা বলছেন, অনেককে বাইরের থেকে লোকজন বলছে তাদেরকে সরিয়ে দেওয়া হোক, বিভিন্ন ধরনের এক্সপেকটেশন, বিভিন্ন ধরনের ডিমান্ড। আমি এগুলোকে খুব বেশি সারপ্রাইজিং মনে করি না। আমি মনে করি দিজ আর পার্ট অফ দি প্রসেস। এটাকে ডক্টর ইউনূস সাহেব যেহেতু অলরেডি ঘোষণা করেছেন যে একটা ইলেকশন উনি করবেন ফেব্রুয়ারি মাসে, সেহেতু হয়তো ওনার যেভাবে উনি সুবিধা মনে করবেন যে ওনার যাকে দিয়ে ওনার কাজ হবে তাকে উনি রাখবেন, এবং যাদেরকে দিয়ে ওনার মনে হবে যে এফিসিয়েন্টলি ওনার মতো করে উনি ইলেকশন করতে পারবেন না তাদেরকে উনি সরিয়ে দিবেন। এটাই স্ট্রেট ফরওয়ার্ড কথা। সেখানে অন্য কার সাথে উনি কিভাবে করে কি নেগোসিয়েশন উনি এগুলো করবেন সেটা তো ওনার ব্যাপার, ওনার কাছেই থাকবে। যেহেতু অনেক কিছুই প্রপার যেই প্ল্যান অনুযায়ী বা কনস্টিটিউশন যেটাকে আমরা বলি, বা একটা রোড ম্যাপ যেটাকে আমরা বলি, সে অনুযায়ী যেহেতু হচ্ছে না, সেহেতু উনি ওনার যেই চিন্তা ভাবনা বা ওনার যেই লোকজনের কাছ থেকে উনি আইডিয়া নেন বা তাদেরকে উনি আইডিয়া দেন, তা ওনার নিজের ইচ্ছা মতোই উনি করবেন। এবং সেই অনুযায়ী উনি হয়তো অনেক কিছু প্রথম দিকে হয়তো নিজেও উনি বুঝতে পারেননি, যেহেতু উনি পলিটিক্সে এর আগে ছিলেন না, যেহেতু নতুন উনি এসেছেন একজন ইকোনমিস্ট, সেই হিসাবে অনেক ভুলও উনি হয়তো প্রথম দিকে করেছেন। এবং যাদেরকে উনি চুজ করেছেন, যাদেরকে উনি সাথে রেখেছেন, বুঝাই যাচ্ছে অনেক অনেক ভুল হয়েছে, এবং সেগুলো অনেকগুলো হয়তো উনি এখন নিজেরই এজেন্ডা মোতাবেক উনি সেগুলো কারেকশন করার চেষ্টা করছেন। আমি এটা ভুল বলছেন, আপনি কি ভুল বলছেন? কারণ যা হয়েছে এটি ভুল কেমন করে হয়? ডক্টর ইউনূস নিজেই স্বীকার করেছেন যে সবকিছু মেটিকুলাসলি ডিজাইনে হয়েছে। সো আপনি সেগুলোকে, যেগুলি ডিজাইন হতে পরিকল্পিতভাবে হয়, সেগুলোকে কি ভুল বলা যায়? দেখেন, মেটিকুলাস ডিজাইন এটা ইটস এ নিউট্রাল ওয়ার্ড, ঠিক আছে? এটার পজিটিভ দিকও থাকতে পারে, এটা নেগেটিভ দিকও থাকতে পারে। যা এখন পর্যন্ত ইকোনমিস্ট হিসেবে আমরা যা দেখেছি সেখানে তো পজিটিভ কিছু ছিল না অবশ্যই। আমি এটা ডক্টর ইউনূস সাহেব মনে আছে যে নুরুল কবির স্যারের সাথে ওনার একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে উনি নিজেই সন্তুষ্ট না যেইভাবে ইকোনমিক্স চলছে বা যেভাবে চালানো উচিত ছিল। আমি এটাকে বলবো যে ওনার অভিজ্ঞতা নাই, প্লাস উনি যেভাবে নিজে জোর করে চালানোর চেষ্টা করেছিলেন অনেক কিছুই সেগুলো সাকসেসফুল হয়নি। ইভেন এই যে এনসিপির সাথে ওনার যে রিলেশনশিপ সেটাও তো উনি ক্লিয়ার করেন নাই, বাট সবাই জানে যে এনসিপি ওনার দল, ঠিক আছে? সো অনেক কিছু গোপনীয়তা ছিল। ডক্টর শওকত আলী, এটি কি আসলে স্পষ্ট হয়নি যে এনসিপি তার দল? তিনি তো এসে বলেছেন না, আমি একটা কথা বলে নিই, যেহেতু আপনি আমার সাথে স্যারের সম্পর্ক বিসাইড দ্যাট, বিষয়টা হচ্ছে ওনার সাফল্য অনেক। আমি হয়তো এমনি আপনি জিজ্ঞেস করলেন বলে আমি এইভাবে বলেছি। তো বিষয়টা হচ্ছে যে তার প্রথম সাফল্য হচ্ছে যার ক্ষমতায় আসা। তিনি যদি না থাকতেন, বহু টকশোতে আমি বলেছি
যে বিশেষ করে ভারত বা পতিত সরকারের ষড়যন্ত্রে হয়তো দেশে গৃহযুদ্ধ বাধ্য, অথবা অন্য ৩-৪ বার ক্ষমতা হাত বদল হতো। এই পরিস্থিতির ভিতরে আমরা গিয়েছি, এখনো সেই সংখ্যা রয়ে গেছে, কিন্তু স্যার আসাতে এই সম্ভাবনাটা নষ্ট হয়ে গেছে। ফলে উনি আমি সরি আমি একটা পয়েন্ট ক্লিয়ার করি। আপনাকে ইন্টারাপ্ট আমি করতে বাধ্য হচ্ছি। ডক্টর, আপনি গৃহযুদ্ধের কথা বললেন তো, সেই জন্য আমি ইন্টারাপ্ট করছি। ডক্টর ইউনূস নিজে বলছেন যে আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। মাহফুজ আলম তিনি আজকে বলেছেন এনসিপির সঙ্গে তার সম্পর্ক নেই। তিনি শুরুতেই বললেন যে দেশে একটা গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী, রাইট? এখন আপনারা কথায় কথায় ওই আওয়ামী লীগের কাঁধে যে দোষ চাপানোর চেষ্টা করেন, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমলে যেমন সবকিছু বিএনপির উপর চাপানো হতো, মানুষ আর এই এটা বিষয়টা শুনেন, এগুলো তো অনেক তর্ক সাপেক্ষ এবং আলোচনার বিষয়। আপনি যদি সেই আলোচনায় যান, ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমারও কিছু অংশগ্রহণ ছিল, আপনারা সবাই জানেন। আল্লাহ রহমত দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেটা আমরা বলি জুলাই, সেখানেও আমি ঠিক সোচ্চার একজাক্ট যা ছিলাম, অন্তত আপনার যারা সচেতন দর্শক আছে তারা সবাই জানে। এখানে এই তর্ক বিতর্কটা হয়তো ঠিক সমীচীন না। আপনি যে প্রসঙ্গে আলোচনা করছেন, গৃহযুদ্ধের ভিতরে যে আমরা আছি, আপনি এর জন্য আওয়ামী লীগকে যা দোষ দেবেন না, তার থেকে বেশি দোষ দেবেন আপনি ইন্ডিয়াকে, ভারতকে। শেখ হাসিনা বলছে আমি ভারতকে যা দিয়েছি তারা জীবনেও কখনো ভুলবে না। আপনার ফরেন সেক্রেটারি উনি বলছেন যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। এখন এই বিচারটা আপনি কিভাবে করবেন? কোন দেশের প্রধানকে এই কথা বলতে পারে? সরকার কি কিছু দেখাতে পেরেছেন যে এই যে শেখ হাসিনার সরকার ভারতকে এই জিনিস দিয়েছিল, আমরা সেটি বাতিল করলাম কিংবা আমরা ফেরত ১১৭টা চুক্তি রয়েছে ভারতের সাথে বাংলাদেশের, অসম চুক্তি বলে আমরা মনে করি। কোনটা আপনার প্রত্যেকটা, আপনি পানি চুক্তির কথাই বলেন, ফেনী মৌরি এখানে যে বাঁধের কথা বলেন, বাংলাদেশের ভিতর দিয়ে যে এত বড় রাস্তা দিল, তার বিনিময়ে আমরা একটু নেপালে যাওয়া, ভুটানে যাওয়ার কথা আমরা বলেছিলাম, আমরা সেটাও পাইনি। আপনার তারপরে যে আপনি খুলনার যে আপনি আসলে উদাহরণ দিলি তো এখন তো আপনার পুরো অনুষ্ঠান চলে যাবে। আপনি দেখেন খুলনাতে এই যে বিদ্যুৎ কেন্দ্রটা করা হলো, আদানি যেটা করলো, এ নিয়ে আমি তো বহু টক শোতে বলেছি যে দুনিয়াতে এই ধরনের অসম চুক্তি হয় না। একই কোম্পানি একই লোক নেবে, একই কয়লা দেবে, তারাই লোকজন নেবে, তারাই ম্যানেজার নেবে, আমার দেশের কোন অংশের দায়িত্ব হবে না। তবে তারপরে তারা পার কিলোওয়াট যে দাম দেবে সে দামে নিতে হবে। এখানে তো ঝগড়া বেঁধে যাবে যদি এটা আলোচনা করতে যায়। এভরি স্পেয়ার এটা করেছেন। তারপরে আর্মির যে 23 পৃষ্ঠা ম্যানুয়াল লেখা হয়েছে, এই পুরো ম্যানুয়ালটা দিল্লি থেকে পড়ানো হয়। 5 বছর আগে যখন বাংলাদেশ আর্মির জন্য যে কারিকুলাম ঠিক করা হয়, আমি এর বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলাম, কারণ আমার ইউনিভার্সিটিতে কারিকুলামটা আমাকে লিখতে হয়। এখানে ডক্টর মামুনুর রশিদ সাহেব আছেন, উনি যদি শিক্ষকতা করেন তাহলে উনি জানেন যে এভরি সেমিস্টার আমাদের রিভাইজ করতে হয়। আমি করি 23 থেকে 25 পৃষ্ঠার একটা কারিকুলাম সিলেবাস আমরা তৈরি করি। এই সিলেবাসটা সেখানে এখন কি আছে এর ভিতরে এটা ব্যাখ্যা আপনার ভারত থেকে আপনি নিয়ে আসেন। আজকেও দেখেন কি হয়েছে, বাংলাদেশে একজন মানুষকে আপনি প্রকাশ্য দিবালোকে দেখেন। কালকে আমি অন্য আর এক জায়গায় বলেছি যে অত্যন্ত যদি হাসিনা থাকতো 8 ঘন্টায় তার কোনো লোককে যদি মারা হইতো ঢাকা শহরে, তাহলে আমি এদিক দিয়ে হাসিনাকে ক্রেডিট দিই যে সে তাকে খুঁজে বের করতো। আর আপনি 8 ঘন্টার ভিতরে একটা মানুষকে, এত বড় লোক যে অলরেডি আপনার শাহবাগ থানা আপনার ইয়েতে। আপনি কিন্তু আমার কথা শুনছেন না। দেখুন এই যে বাংলা ডিএমপি কমিশনার বললেন যে ভারতের মেঘালয়ে রয়েছে ওই হাদির খুনি। কই, মেঘালয়ের পুলিশ তো অস্বীকার করেছে। আপনারা শুধুমাত্র একটা দিক বারবার বলে গিয়ে একটি মিথ্যাকে যদি গোয়েবলসের থিওরি দিয়ে প্রচার করতে থাকেন, সেটি কি যৌক্তিক? ডক্টর মামুনুর রশিদ, আপনার কাছে জানতে চাই যে এই যে ডক্টর শওকত আলী যেগুলি ভারত বিরোধিতার নাম করে যেই প্রসঙ্গগুলি টানলেন, ডক্টর মামুনুর রশিদ আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, যে বিষয়গুলো টানছেন এগুলো এই ডক্টর ইউনূসের সরকার গত 17 মাসে কেন বাতিল করলো না তাহলে? আপনাকে ধন্যবাদ। দেখেন, ভারতের জিওগ্রাফিক অবস্থাটা একটু দেখেন। ভারত আমাদের 3 পাশে ঘিরে আছে।
আর এই জিওগ্রাফিক রিয়ালিটি আপনি এটা অস্বীকার করার কিছু নাই। এটা পৃথিবীর অনেক দেশে আছে এরকম। আপনি ইউরোপে যদি আসেন, ইউরোপিয়ান ইউনিয়ন কেন হয়েছে? এই ধরনের একটা বাস্তবতা থেকেই হয়েছে যে সমমনা দেশগুলো যারা জিওগ্রাফি শেয়ার করে, যাদের ইকোনমিক অনেক সিমিলারিটি আছে, তারা এই ধরনের একটা বাস্তবতায় নিজেদের মধ্যে কোঅপারেশন গড়ে তোলে। তো আমাদের যে সাউথ এশিয়ান কান্ট্রি গুলো আছে, সেখানে আমাদের অতীতে বিভিন্ন ধরনের চেষ্টা হয়েছিল দেশগুলোকে একসাথ করার। তো ভৌগোলিকভাবে আমাদের ৭১ সালে আমাদের স্বাধীনতার পরে যেই ভৌগোলিক অবস্থান আমাদের নির্ধারণ হয়েছে, সেখানে ভারত আমাদের ৩ পাশে ঘিরে আছে, আরেকদিকে আছে আমাদের সমুদ্র, একটা অংশে আছে আমাদের মিয়ানমারের সাথে কিছু বর্ডার। তো ভারতের সাথে স্বাভাবিকভাবে আমাদের যেই বিভিন্ন চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলোর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মত আছে। বাট যেটা আপনি বলেছেন, হয়তো এটার উপরে ভবিষ্যতেও কোনো সরকার আসলে হয়তো এই প্রশ্নটা আবার উঠবে যে ভারতের কাছ থেকে যদি আমরা এই ধরনের চুক্তিগুলোতে কোনো বেনিফিট না পেয়ে থাকি, বা যেটা ডক্টর শওকত বললেন যে এগুলো অসম চুক্তি, তো স্বাভাবিকভাবে প্রশ্ন অনেকবারই উঠেছে যে এগুলো তাইলে ক্যান্সেল করা হচ্ছে না কেন? হয়তো এই কারণে ক্যান্সেল করা হচ্ছে না যে ক্যান্সেল করলে হয়তো তখন বোঝা যাবে যে দেশের যে অরিজিনাল সামর্থ্য আছে, একটা দেশের যে ক্যাপাবিলিটিস আছে একটা নির্দিষ্ট সেক্টরকে গড়ে তোলার জন্য, সেটা হয়তো দেখা যাবে যে মিট আপ হচ্ছে না। যেমন ধরেন উনি আদানির চুক্তি কথা বলেছেন, সেটাও কিন্তু আমরা ক্যান্সেল তো করি নাই, বরং আমরা পে করে যাচ্ছি। কারণ হয়তো এই চুক্তিগুলোর কারণে হয়তো এক ক্ষেত্রে আমাদের হয়তো লাভ হয়েছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন অনেকখানি বেড়েছে, বিদ্যুতের যে যোগান, যেই আমাদের যে এনার্জি দরকার ছিল সেটা অনেকখানি যেই সোর্স থেকে এসেছে, এবং সেটা দিয়ে সাপোর্টিভ আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো সেগুলো গড়ে উঠেছে। তো ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো ক্যান্সেল আমরা হয়তো করছি না, বিকজ আমরা যে মার্কেটিং ক্যাম্পেইন করে এসেছিলাম অতীতে যে এগুলো ভুয়া চুক্তি, অসম চুক্তি, সেটা হয়তো অনেক ক্ষেত্রেই সঠিক নয়। ব্যাক টু ইউ আপা। জি জি। আর ডক্টর শওকত আলী, অনেকেই বলছেন আজকে বাংলাদেশে যেই জোটের রাজনীতি, ধরেন জামাত এনসিপি একজোটে, বিএনপির সঙ্গে আরো কতগুলো দল মিলে, বিএনপি মেজর এখানে, এই যে জোট, আমি শুনেছি যে এর পেছনে ডক্টর ইউনূসের সরাসরি তার পরামর্শ রয়েছে, ছাড়পত্র রয়েছে। না না, এসব বাজে কারণ হলো ইলেকশনটা একটা টেম্পোরারি বিষয়, এখানে জোট হবেই। আপনি দেখেন আমাদের নুরুল হক নুরুকে আমরা চিনি ভালো করেই। নুরু হঠাৎ করে তাদের দল, তার রাশেদ খান মেনন, তাদের বাদ দিয়ে একদম ধানের শীষ নিয়ে ইলেকশনে গেছে। তারাই বলছে যে এটা আমাদের একটা টেম্পোরারি একটা বিষয়, যে আমরা ধানের শীষ নিলে তাদের প্রতীকটা সিম্বল অনুসারে জয় লাভের সম্ভাবনা ইলেকশনে। তো অনেকগুলো দল, আপনি যে জোটের কথা বলছেন, বিএনপিরও জোট অনেক বড় জোট, কিন্তু অনেকেই ধানের শীষটা নিচ্ছে তাদের পাশের সুবিধার জন্য। ফলে হয়তো আমি মনে করছি টেম্পোরারি। অনেকে আবার এই কারণে দল থেকে আর এক দল তাদেরকে বের করে দিচ্ছে, তাই না? জামাতেরও একজাক্ট তাই। যারা এখানে এনসিপি হোক আর যে কোনো দল হোক, তারা এখানে যোগ দিয়েছে এটা টেম্পোরারি সিম্বলটা। কারণ আমি নিজেই এবছর 2-3 বার দেশে গিয়েছি, আমি দেখেছি যে আপনি জামাতের পক্ষে কিন্তু লোক সবাই একই কথা, তাদের যে কথা যে আমরা ধানের শীষ দেখেছি, লাঙল দেখেছি, নৌকা দেখেছি, আমরা দাঁড়িপাল্লা কখনো দেখিনি, আমরা এবার দেখতে চাই। 1 নম্বর। 2 নম্বর, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, হত্যা, রাজধানীর ভিতরে এই 3টে দলই সমানে ছিল। ডক্টর শওকত আলী, ধরেন দেন স্যার, আমি সরি, আপনারা এমন একটা কমেন্ট করে বসেন যে আমাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে হয়, আমার আমি মাঝখানে বাদ দিয়ে দেই। সরি, কিছু মনে করেন না, আপনারা অনেক জ্ঞানী মানুষ, আমি কম বুঝি দেখে আমার প্রশ্ন বেশি থাকে। আপনি যে বললেন এই যে জামাত যে প্রচারণা চালাচ্ছে, দেশের মানুষ বলছে নাকি এটি জামাতের প্রচারণা, যে তারা তাদের ক্যাম্পেইন, এটি 2 সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ, রাইট? এটি তো জামাতের ক্যাম্পেইন, কিন্তু জনগণের নাম দিয়ে এটি চালানো হচ্ছে, আপনি নিজের মুখে সেটি বললেন। এখন গত 17 মাস ধরে জামাত ব্যাক্ট এই ইউনূস সরকারের রাজত্ব, শাসনামল, বাংলাদেশের মানুষের আরো কি জামাতের শাসন সম্পর্কে দেখতে হবে? তারেক জিয়া বলেছেন যে জামাত যে কেমন দল, তারা যে কেমন সরকার চালায়, সেটি তো বাংলাদেশের মানুষ 1971 সালেই দেখেছে। আচ্ছা, এর জবাবটা হলো, দেখলো এই 17 মাস দেখলো
বাংলাদেশের মানুষকে কি আরো দেখতে হবে স্যার? না, 17 মাস কি জামাত চালিয়েছে কিনা আমার কাছে এই তথ্য নাই, সুতরাং আমি এটাকে ডিপেন্ড করব কেন? দ্বিতীয় কথা, যে তারেক রহমান যে আমি করেছে, বলি যে জামাত না না, ব্যাক ইউনূস 71 সরকার। সালে শোনেন, 71 সালে যুদ্ধক্ষেত্রে তো আমি নিজেই ছিলাম, আমি এটার পক্ষে কোনো কথা বলবো না, কিন্তু কথা হচ্ছে যে তারা যখন জোট করে 2জন মন্ত্রী দিয়েছিল, হ্যাঁ, মতিউর রহমান নিজামী সহ আরো কাকে কাকে দিয়ে দিল, তখন চিন্তা করছিল না যে জামাতের হাতে রক্ত আছে, তারা এইটা সেটা এগুলো মনে ছিল না? তো এইটা একটা গেল। তারপরে আমি যদি আরো ইতিহাস নিয়ে যাই, যে এদের আপনি ধরেন শাহ আজিজ থেকে শুরু করে, হ্যাঁ, অনেক ইতিহাস আছে, এ বলে তো শেষ করা যাবে না। তো তাদের এই কথাগুলো ইলেকশনের জন্য এটা হয় না না ডক্টর শওকত আলী, আপনারা শুনেন সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে গিয়ে একই যুক্তি আপনারা যখন দুইটা প্রেক্ষাপটে দেন, দুই রকম ভাবে ব্যাখ্যা দেন, দ্যাট ইজ দ্য প্রবলেম। আপনি বলছেন এনসিপি আর জামাত যে জোট করেছে এটা সাময়িক, এটা স্থায়ী কিছু না। ইলেকশন বৈতরণী বলে, হ্যাঁ, ইলেকশন পাস করার জন্য এই জোট হয়। কিন্তু বিএনপি যখন জামাতের সঙ্গে জোট করেছে তখন আবার ওইটাকে প্রশ্ন তুলছেন, তারা কি তাকে জানতো না? রাইট, মানে একই প্রসঙ্গে যখন দুইটা যুক্তি দেন তখন এটা প্রবলেম কিনা? না না, প্রবলেমটা হচ্ছে যে যদি আপনি এখন মনে করেন, তো ওই যে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, একটা কথা বললেন না ডক্টর তুহিন মালিক, আমার মনে হয় কথাটা এরকম। কারণ তাদের সরকারের সময় তারা এটা জোট করলো, আজকে তাদেরকেই, তার নেতৃত্বকেই যদি আপনি অস্তিত্বহীন বলেন, তাহলে এইটা তো প্রশ্ন উঠেই যে কয়েক বছর আগে তারা ঠিক ছিল, আবার এখন কয়েক বছর পরে। এখন আপনাকে জানতে হবে, যে কথাটা আপনি আগেই বলেছিলেন, ইট ওয়াজ এ গুড কোশ্চেন। এখন যদি জোটের ভিতরে জামাত না থাকে, তাহলে দেখা যাবে যে হয়তোবা যদি বিএনপি জোট বাদেই, জামাত বাদেই সরকার গঠন করে, যেটা তারা বলেছে ইলেকশনের পরে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব, এটা সবাই দুনিয়ার লোক জানে। এখন কেউ কেউ বলছে যে জামাত বাদে জাতীয় সরকার হবে, তাহলে তারা বিরোধী দল হবে, নাথিং ব্যাড, নাথিং রং। তো আবার জামাত যদি সরকার গঠন করে, তারা বলছে যে আমরা সবাইকে নিয়েই সরকার গঠন করব, ইনক্লুডিং বিএনপি জোট। আমার মনে হয় একটা দেশ গঠনের জন্য, একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা যে ভেরি গুডউইল, এবং আমার মনে হয় দেশটা সুন্দর হবে। এইসব চিন্তা ভাবনা, খালি দলবাজি করার দিন কিন্তু শেষ। আপনি মনে রাখবেন, আপনি যে ফ্যাক্টরের কথা মোটেই তুলছেন না, কেন জামাত, কেন বিএনপির কথা বলছেন না, আমরা যেটা জেএনজি বলি, এই দেশের প্রকৃত মালিক আছে ইয়ং জেনারেশন, যারা আজকাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ছেন। আপনি জানেন ডক্টর ইউনূস সাহেব কয়েকদিন আগেও বলেছেন যে তারা প্রায় 50% এ দেশের মালিক, এবং ভোটের তাদের সংখ্যাটা হবে বেশি। আপনি তাদেরকে বাদ দিয়ে খালি পুরনো বিএনপি, জামাত, এই মুসলিম লীগ, এগুলো নিয়ে আমাদের আলোচনার দরকার কি? এরা ওল্ড পারসন, ইনক্লুডিং আওয়ামী লীগ, ইটস টোটালি অ্যাবসার্ড। আপনি নতুন দেশের মানুষদের নতুন নেতৃত্ব দিতে হবে, শতফুল ফুটার ব্যবস্থা করতে হবে। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। 71 সালে আমাদের এই বড় একটা গান ছিল আপেল মাহমুদ ভাই, আমরা একটা ফুলের জন্য লড়াই করি। সুতরাং আমরা নিউ জেনারেশন, তারা এই দেশকে যেভাবে নিয়ে যাবে সেইভাবে দেশটাকে যেতে হবে। ইট ইজ সিম্পল। আমি যখন ইউনিভার্সিটি পড়তাম 71, 72, 73 সালে, তখনও আমরা এই জিনিসটাই বলেছিলাম যে আমরা যারা যুদ্ধ থেকে আসছি, আমাদের দায়িত্ব। শেখ সাহেব কি করেছিলেন? 151 জন পাকিস্তানের যে ইলেকশন হলো, সেই পুরনো পাকিস্তানে আমলে আইয়ুব খানের আপনার যে নির্দেশনা, LFOর আন্ডারে যে ইলেকশন হলো, এই জায়গায় তাই কি উনি পার্লামেন্ট গঠন করলেন, আমাদের মেরে শেষ করলেন? আমরা তো কোনো জামাত করিনি ভাই, আমরা তো তখন জামাত ছিলাম না। আমরা ওনার কথা বুঝতে পেরেছি। ডক্টর শওকত আলী, আপনার কাছে আবার ফিরবো। ডক্টর মামুনুর রশিদ, দেখুন জামাতের সঙ্গে ডক্টর ইউনূসের একটা গভীর সম্পর্ক এখন দেশে বিদেশে খুবই নজর কেড়েছে। সম্পর্কটি এরকম যে আমি নিজেও একটি প্রতিবেদন করেছি, সেটি হচ্ছে গিয়ে ধরেন আপনার জর্জিয়াতে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট ডক্টর শওকত আলী, আমি আশা করি আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন। এটি জর্জিয়াতে রিপাবলিকান পার্টির যে ভাইস চেয়ার, তিনি হচ্ছেন গিয়ে জামাতের প্রতিষ্ঠাতা মওদুদির নাতনি। তাকে ডক্টর ইউনূস আপনার ফান্ডিং করেন। গ্রামীণের যেই আমেরিকান গ্রামীণ নামে যেই
ফাউন্ডেশন তার রয়েছে আমেরিকায়, সেটির সঙ্গে লিঙ্ক আপ রয়েছে জামাতের। এইভাবে করে জামাতকে যে সে দীর্ঘ দিন ধরে পৃষ্ঠপোষকতা করে এসেছে, জামাতের সঙ্গে যে তার সম্পর্ক, এটি এখন সর্বজন অনেকখানি স্বীকৃত। এর মধ্যে যখন এনসিপিতে ভাঙন, আপনি বলছেন যেই তরুণদের কথা বলছেন, সেই তরুণরা এখন একে একে এনসিপি ছেড়ে দিচ্ছে। একটু আগে ব্রেকিং নিউজ দেখলাম, মাহফুজ আলম বলছেন যে তিনি আর এনসিপির কেউ নন। তাসনিম যারা সহ আরো ৩-৪ জন এনসিপি থেকে পদত্যাগ করেছে। ওয়ারাস এই জুলাইয়ের আন্দোলনের শুরু থেকেই সবাই কম বেশি জানে এদের পেছনে, এই যে ছাত্র জনতা নাম নিয়ে এদের পেছনে জামাত সক্রিয়। যারা মুখোশধারী, যারা চিহ্নিত জামাতি নয়, কিন্তু মানুষ তাদের কর্মকাণ্ড দেখে জামাতের সন্দেহ করেছিল, সেটি একে একে এখন প্রকাশিত হচ্ছে। এবং এই যে সামন্তা, তিনি বলেছেন যে তাহলে শেখ হাসিনার কথাই সত্য হলো, যে তিনি বলেছেন যে ওই যে কি তারা যে স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, রাইট? তো তারা আসলেই রাজাকার, যে এটি সত্য, এই এনসিপির নেত্রী বলেছেন। মামুনুর রশিদ, এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার এই যে এনসিপি এবং এনসিপির যে মুখোশটি, তাদের সঙ্গে যে জামাতের একটা গুপ্ত জামাত বলে যে পরিচয়টি রয়েছে, আপনারা জানেন এই সার্জিস নাহিদ এরা সবাই, এমনকি ডাকসু ভিপি সাদিক কায়েম, তারা সবাই ছাত্রলীগ করতেন, এখন তারা শিবির প্রকাশিত হচ্ছে। সাদিক কায়েম তো শিবিরের নেতাই ছিলেন। এখন যখন এই, আমি সরি প্রশ্নটা একটু দীর্ঘ করছি, এখন যখন এই এনসিপি ওলারা তারা জামাতের সঙ্গে যুক্ত হচ্ছেন, সরাসরি তারা নিজেদেরকে জামাত দাবি করছেন না, কিন্তু যুক্ত হয়ে কি তাদের ওই মুখোশটা অনেকখানি খুলে ফেললেন না? আপনাকে ধন্যবাদ। আমি প্রশ্নের দুইটা অংশ দেখে বুঝতে পারছি আর কি। একটা হচ্ছে যে জোটের বিষয়টা বলেছেন যে জোট করতে পারবে কিনা, জোট নিয়ে যে ডক্টর শওকত কিছু অপিনিয়ন দিয়েছেন, আমি ওনার সাথে কিছু অংশে একমত। আমি মনে করি ভোট একটা যুদ্ধ, এবং এখানে সমমনা যে ইচ্ছা, যার সাথে ইচ্ছা তারা জোট করবে, এটাতে আমি কোনো প্রবলেম দেখি না অনেস্টলি। তো সেখানে প্রবলেমটা হয় হচ্ছে জোট করার পরে যখন বলে যে না আমি এমনি জোট করেছি, আমার স্ট্র্যাটেজি ছিল, এখন আর আমরা একসাথে নাই, এখানে সমস্যাটা দেখা দেয়। তো জেতার জন্য জোট করা, এবং পরে যদি আর সেটা ওই আইডিওলজিতে না মিলে বা আমাদের যেটাকে বলে লং টার্ম ভিশনে যদি না মিলে, তখন সরে গেলাম, তখন সমস্যাটা দেখা দেয়। দ্বিতীয় প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনি লাস্টে যেটা করলেন, সেটা হচ্ছে যে এনসিপির আসল চেহারা দেখা যাচ্ছে, বা জামাতের সাথে, জামাতে ইসলামীর সাথে ডক্টর ইউনূসের একটা গোপন সম্পর্ক, এবং এই জুলাই আগস্টের যে পুরো ব্যাপারটা, সেটার সাথে জামাতের সম্পর্ক কি, বা জামাত কি এটার পেছনে ছিল কিনা, এগুলো তো এখন মোটামুটি ক্লিয়ার ব্যাপার। আমার মনে হয় যে তাহের সাহেব জামাতের, উনি তো সরাসরি বলেছেন যে এই পুরো ব্যাপারটা ওনারাই করেছেন, এখানে আর কেউই ছিল না। ওনারা যখন ক্রেডিটটা নেওয়া শুরু করলেন যে এখানে আর কেউই ছিল না, ওনারাই করেছেন। তো এগুলো তো এখন মোটামুটি মীমাংসিত ব্যাপার, এগুলো নিয়ে তো আর কোনো ডিসকাশনের দরকার নাই। জুলাই আগস্টের পুরো ব্যাপারটা যেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি, জামাত করেছে বা জামাত ইসলাম করেছে, সমমনা দলগুলো করেছে, এবং সেখানে ফান্ডিং বা অন্য ধরনের স্ট্র্যাটেজি দিয়ে সাহায্য করেছে বিভিন্ন দেশ এবং বিভিন্ন গোষ্ঠী। এটা তো এখন পুরোপুরি ক্লিয়ার, এখানে আর কোনো ল্যাক অফ ক্ল্যারিটির কোনো সুযোগ নাই। বাট যেটা বিষয় হচ্ছে যে এই জুলাই আগস্টের সাথে যে অনেকগুলো ডালপালা বের হয়েছে, যেমন এনসিপি একটা ডালপালা বের হয়েছে, আমাদের নুরু সাহেব নিয়ে গেছে আরেক দিকে, মান্না সাহেব এখন বিপদে আছে, ইলেকশন করতে পারবে কিনা। তারপরে আপনি যে ওই যে ইসরাফিল মেয়েটার কথা বললেন, যে স্টেটমেন্টটা দিয়েছে, সেটা হচ্ছে ওই নুরি ইসরাফিল দিয়েছিল স্টেটমেন্টটা, যে শেখ হাসিনাই ঠিক ছিলেন। তো এই ধরনের অনেকগুলো ক্যামোফ্লাজ আপনি এখন দেখতে পাবেন, যেহেতু ইলেকশন আসছে আর কি। তো এখন হয়তো আমার যেটা মনে হচ্ছে যে দুই দিকে হয়তো আগাচ্ছে। একটা হচ্ছে যে এই ধরনের একটা কনফিউশন এখন তৈরি হবে, হয়ে একটা ওই যে গণভোট টাইপের হয়ে, ইলেকশন না হয়ে একটা জাতীয় সরকারের দিকে যাওয়ার চেষ্টা করবে, যেখানে হয়তো জামাত তার নিজের দুর্বলতা কিছুটা হলেও ঢাকার চেষ্টা করবে আর কি। দ্বিতীয়, যদি সেটাও ফেল করে, তখন হয়তো ইলেকশন হবে, তখন আর হয়তো তারেক রহমান সাহেব ছাড়া আর কোনো হয়তো অপশন থাকবে না আর কি। তো আমার মনে হচ্ছে এই ডালপালাগুলো যেগুলো বের হয়েছে, এগুলো আবার সব একই নীড়ে ফিরে যাবে। এগুলো সবগুলো শেকড় একই জায়গায়, এগুলো সব একই জায়গা থেকে বের হয়েছে জাস্ট কনফিউশন তৈরি করার জন্য। একটা বড় ধরনের বিপ্লব যখন হয়, বা
একটা গন্ডগোল যখন করতে হয় আপনাকে, ইউ নিড টু ক্রিয়েট ক্যামোফ্লাজ, ইউ নিড টু ক্রিয়েট অল্টারনেটিভ সোর্সেস অফ এনার্জি, যে মানুষ চারদিকে তাকায় থাকবে, আমি আমার কাজ করে চলে যাব। এই যে এখন আমাদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখা হচ্ছে, ইকোনমিতে ঠিকই বন্ধ দিয়ে দেওয়া হয়েছে, ঠিকই যতগুলো স্ট্র্যাটেজিক রিসোর্সেস আছে সবগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তো ব্যস্ত রাখা হয়েছে আমাদেরকে বিভিন্ন পলিটিক্যাল সমস্যা তৈরি করে। যেমন হাদির মতো একটা মানুষকে কোত্থেকে কোথায় নিয়ে এসেছে। এখন হাদির কিন্তু হত্যাকারীদেরকে খোঁজার পিছনে সরকারেরও তো ইন্টেনশন নাই, কিন্তু সরকার মার্কেটিং করে যাচ্ছে যে মেঘালয়ে দেখা গেছে, ওখানে দেখা গেছে, কোনো সলিড কোনো ইনফরমেশন নাই। ঠিক একই রকম করেছে কিন্তু জুলাই আগস্টে যারা হত্যা হয়েছে তাদেরকে নিয়েও একই জিনিস করেছে ইউনূস সাহেব। সেটা হচ্ছে প্রপার বিচার, যেটা যে ময়না তদন্ত করো, এগুলা লাশগুলো তোলো, সেটা একটু দেখাশোনা করো, না সেগুলো কিছুই করা যাবে না। তো মার্কেটিংটা করেছে কি, একটা বই ছাপাইছে, বই ছাপায় সারা দুনিয়াতে বই এটা বিলি করে বেড়াইছে, মার্কেটিং করছে, কিন্তু বিচার করে নাই। ওই সোশ্যাল মিডিয়া দেখে একটা ট্রাইব্যুনালে ওনারা বিচার করে যাচ্ছেন বা বিচার করবেন বা করতেছেন। তো এইটা হচ্ছে বেসিক্যালি ক্যামোফ্লাজ তৈরি করা, যে সব জায়গায় সবকিছু দিয়ে মানুষকে ব্যস্ত রাখলাম, আমি আমার কাজ করে নিলাম। ফাঁক দিয়ে জামাত ইসলাম ঠিকই তাদের 5টা ব্যাংককে মার্জ করে একটা ব্যাংক, লার্জেস্ট ব্যাংক নিয়ে গেছে। তারা 30 থেকে 40% স্টক মার্কেটে দাম কমায় সেগুলো তুরস্ক এবং পাকিস্তান থেকে টাকা এনে তারা ব্যবসাগুলো কিনে নিয়েছে। সরকারি চাকরি লিটারালি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে লাখের উপর মানুষকে, সেই লোকগুলো চাকরি দখল করেছে। পুলিশ থেকে হয়েছে, সরকারি চাকরিতে হয়েছে। তো এগুলো জামাত যে শুধু একা বেনিফিট নিয়েছে, নট নেসেসারিলি। আমরা শুধু জামাতকে কেন কালপিট মনে করব? এখানে বিএনপি বেনিফিট নিয়েছে, যে পেরেছে সেই বেনিফিট নিয়েছে। আপনি জুলাইয়ের সাথে জড়িত যে ছেলে মেয়েগুলো এখন সরে যাচ্ছে, এরা কেউই ফেরেস্তা না। এদের এক একজনের পকেটে হাজার হাজার কোটি টাকা, দেশের মানুষের টাকা, এই লুট করে নিয়ে গিয়ে তারা এই টাকাগুলোর মালিক হয়েছে। যারা কিছুদিন আগে 49 লাখ টাকা তুলেছে নির্বাচনে যাবে বলে, এখন বলছে সে নির্বাচনে সে স্বতন্ত্র করে নির্বাচন করবে। এই ধান্দাবাজি করেই কিন্তু মানুষকে 15-16 মাস ধরে ব্যস্ত রাখা হয়েছে। আসল যে কাজগুলো, একটা দেশকে সংস্কার করা, দেশকে ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিয়ে যাওয়া, কিছুই এগুলো করানো হয়নি। ইউনূস সাহেব ইভেন বিজনেসম্যানদেরকে সময় দিতে পর্যন্ত রাজি না। উনি বিজনেসম্যানদেরকে সময়ও দেন না। শুধু ওনারা ওনাদের পারপাস সার্ভ করার জন্য যতটুকু করা দরকার। আজকে আমেরিকার থেকে এই যে জাহাজে করে জিনিসপত্র আসছে, কি আসছে আল্লাহ বলতে পারবে। পাকিস্তান থেকে জিনিসপত্র আসছে, আমাদেরকে চেক করতে দেয়া হয় নাই। তো এই যে এখন আমরা আজকে মাহমুদুর রহমান সাহেবের দেখেন টার্কির পাসপোর্ট পাওয়া গেছে ওনার। তো এই যারা সারা জনম কিছু মানুষকে ভারতের দালাল, পাকিস্তানের দালাল বলে বলে চিৎকার করলো, তারা আজকে দেখা যাচ্ছে তারা তুর্কির দালাল, কেউ আমেরিকার দালাল। পুরো যে ইন্টারিম সরকারের পুরো বোর্ডই তো আসছে বিভিন্ন দেশ থেকে, তাদের কারোরই বাংলাদেশের প্রপারলি কারোরই বাংলাদেশের সিটিজেনশিপ নাই। তো এই যে ডালপালাগুলো বের হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি আপনার প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে সংক্ষিপ্তভাবে, ডালপালা যেগুলো বের হয়েছে এগুলো সব শিকড় এক জায়গায়, এগুলো জাস্ট ফর দ্য টাইম বিং এগুলো ভিন্নভাবে বিহেভ করছে, সময় এলে এরা আবার এগুলো সব এক জায়গায় চলে যাবে। ধন্যবাদ। ডক্টর শওকত আলী, ধরেন তারেক রহমান যখন দেশে আসলেন, এই মাত্র 1 সপ্তাহের কথা, ব্যাপক জোয়ার আমরা দেখলাম তার জন্য। এখন সবাই আলাপ আলোচনায় ব্যস্ত, এই ইনকিলাব মঞ্চ নিয়ে, এই জোট ভাঙ্গা নিয়ে, পদত্যাগ নিয়ে। তারেক রহমানের উপর থেকে কি ফোকাসটা একটু শিফট হয়ে গেল? না না, আমি শুনেন, এখানে প্র্যাকটিক্যালি কি জানেন, আমাদের কাছে দলের থেকে দেশ বড়। আমরা দল নিয়ে কথা বলতে হয়তো বলতে পারি একটা টাইম বিং এর জন্য, কিন্তু দ্যাটস এ ফুটনোট। আপনি দেশের বৃহত্তর চিন্তা করবেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, দেশপ্রেম জাগাবেন। যে কথাটা আপনি বলছেন, প্রথম কথা স্যার যেটা বলেছেন, হি আন্ডারস্টুড যে ইট ইজ বিগ মিস্টেক যে মাহফুজের মতো একজন ছেলেকে তাকে বলা মাস্টার মাইন্ড, ইট ইজ রং। আমি সাথে সাথে প্রতিবাদ করেছি এটা, 1 নম্বর। 2 নম্বর, বাকি 3 জনকে ক্ষমতায় নিয়ে আসা, এটাও একটা ভুল হয়েছে, কারণ তাদের কোনো ইম্প্যাক্ট নেই এই গভর্নমেন্টের ভিতরে। তাদের দলের লোকজনকে মারা হয়েছে, ধরা হয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে, এটা তারা কোনো বিষয় ছিল না, অভিজ্ঞতাও নেই, তাদের কথা কেউ শুনেছে বলে মনে হয় না। আমি নিজেই যমুনাতে দেখছি, এরা 3 জন ঘুরে বেড়াচ্ছে যমুনার ভিতরে, মানে মিটিং দেখা করার জন্য স্যারের সাথে আসছে, এরা ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, এদের স্কেজুয়াল কি আছে জানি না। তার তো মন্ত্রী, আপনি অ্যাডভাইজার যাই বলেন না কেন, ওই দেখলাম 3 জন ঘুরে ঘুরে কথা বলছে, আমি যে একটু যোগ দিলাম, কথাবার্তা বলে চলে আসছি। তা আমি বুঝলাম যে আসলে এদের গুরুত্বটা এইভাবে। স্যারের যে মিস্টেক আছে, সাফল্য তো আছেই, আপনি অনেক সাফল্য দেখতে পান। এই যে বিডিআর হত্যা,
পরিষ্কার যে ফজলুর রহমান সাহেব যে রিপোর্টটা দিল, এত ডিটেল তো আমরা জানতাম না। এই রিপোর্টটা তার সাহসিকতা। একটা নির্বাচন তিনি ঘোষণা করেছেন, নির্বাচন করবেন করেন, এটা জনগণের বিষয়, রাজনৈতিক দলের বিষয়, তারা যদি চাইতে হবে না হলে না হবে। এখানে এখানে একটা বিষয় গেল। আর 2 নম্বর হলো যে আপনি যে বলেন যে এরা ঘাপটি মেরেছিল, এই কথাটা পলিটিক্যালি নট অ্যাকসেপ্টেড। কারণ হলো কি জানেন, শেখ সাহেবের রাজনীতির ইতিহাস যদি জানেন, শাহ আজিজ ছিলেন অল ইন্ডিয়া মুসলিম ছাত্রলীগের প্রেসিডেন্ট, আর শেখ সাহেব ছিলেন পশ্চিম বাংলা সংক্রান্ত মুসলিম ছাত্রলীগের নেতা। উনি কিন্তু সেখান থেকে আসছেন। পরে আওয়ামী লীগ, মুসলিম আওয়ামী লীগ, সেখান থেকে আওয়ামী লীগ হলো। আবার আওয়ামী লীগের পেটে জন্ম হলো জাসদ, জাসদ থেকে বহু ভাগে কেউ জামাতে গেছে, কেউ বিএনপিতে গেছে। আপনি জানেন একটা বিরাট অংশ চলে গেছে জিয়া রহমানের সময়। সুতরাং এই যে আপনি যাই বলেন না কেন, আমি দেখেন একটা কথা বলি, আমি যখন দেশে গিয়েছি তখন আমাকে বলা হলো যে আওয়ামী লীগের সব লোক খারাপ, মারো, এবং গ্রামগঞ্জে তাই শুরু হয়েছিল। আমি সেখানে আমার যুক্তিটা ছিল এই যে আপনারা কি আসমান থেকে আসছেন যে আপনারা আওয়ামী লীগের সাধারণ মানুষদের পরে অত্যাচার করবেন? এ কি আপনাদের ভোট দিইনি? ওর বাপ চাচা 14 পুরুষ কি ভোট দিইনি? লাঙ্গলে ভোট দিয়েছে না? ও দিয়েছে ধানের শিশি। তার আগেও সে মুসলিম লীগের ফুলের আইব খানের সময় দিয়েছে। তারাই আবার এখন আসবে। আপনি তাদের যদি বেঁচে না বাঁচতে না দেন, মেরেই ফেলেন, তাহলে আপনি ওই লোকটাকে সুযোগ দেবেন না কেন? তো গ্রামের মানুষ। আওয়ামী লীগ করা কি অন্যায়? মোটেই অন্যায় না। সুতরাং আপনি মারবেন কেন? এই যুক্তিটা কিন্তু আমি দিয়েছি, এখনো আই স্ট্যান্ড বাই ইট। কারণ আপনি একটা লোক, সাধারণ মানুষকে বলবেন দল চেঞ্জ হবে, দল থাকলে তো চেঞ্জ হবে, তাই না? দল থাকলে চেঞ্জ হবে। আপনি জামাতের কথা বলছেন, জামাত দেখেন খুলনা একজন হিন্দুকে জামাতের প্রার্থী দিয়েছে এমপি নির্বাচনে। ডাকসুর ইলেকশনে দেখেন, আমি সারা জীবন চাকসু রাজনীতি করে আসছি, চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নে করে আসছি। আমি জানি সেখানে দেখেন একটা চাকমা ছেলেকে দেওয়া হয়েছে, একটা বামপন্থী মেয়েকে যে কখনো ওড়না পরিনি, আপনি দেখেছেন ছবিতে, সেও এসে ইলেকশনে দাঁড়িয়েছে ওদেরই পাশে। কেউ। সুতরাং তারাও এখন প্রাগমেটিক পলিটিক্সে চলে আসছে। তারা বহু লোককে নেচ্ছে যার জামাত জীবনেও করিনি, অনেক সময় জামাতে বিরোধিতা করেছে। সুতরাং ইলেকশনে টিকতে হলে বা যখন দলটা বড় হয় তখন কিন্তু আপনি অনেককে অ্যাকোমোডেট করতে হয়। এটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত করে এগুলো করেছে। কেন আমরা কি কওমি জননীকে চিনি না? এই তো কিছুদিন আগে আপনি যে এত জামাত করছেন, এত মাদ্রাসার কথা বলেন, বিরোধিতা করি আমরা। আওয়ামী লীগ কি সবাই বিরোধিতা করে? সেখানে কি মুসলমান নাই, দাড়ি টুপিওয়ালা মানুষ নাই? তারা জামাত। আপনি দেখেন কওমি জননী খেতাব তো উনি দিয়েছেন। উনি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অল ইউনিভার্সিটিতে মাস্টার্স লেভেলে ভর্তি করার মাদ্রাসার ছাত্রদের এই সুযোগটা উনি দিয়েছেন। সুতরাং নাথিং রং। আমি বলিনি যে এটা উনি অন্যায় করেছেন। আচ্ছা, আমাকে একটু প্রশ্ন করতে দেন। এখন প্রশ্নটি হচ্ছে যে বিএনপির যেই অবস্থা এখন, আপনার কি মনে হয় জামাত তাদের সঙ্গে পারবে? না, অর্গানাইজিং যে স্কিলগুলো আমি দেখি, শোনেন, আপনাকে মনে রাখতে হবে কিন্তু যুক্তরাষ্ট্র বিএনপির যে 4-5 জন ছিল গঠন করেছে, তাদের ভিতরে আমি একজন। আমারই বন্ধু বান্ধবেরা সবাই, মিলন থেকে শুরু করে। আমি আমার লেখাপড়ার লাইনে চলে যাই, কারণ আমি দেশেও এই ধরনের সেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে, পাকিস্তান আমল থেকে আমরা লড়াই করে আসছি। সুতরাং ওই রক্ত থাকলে একটু কুরকুরানি থাকবে। তো ওরা যখন তৈরি করে দেয়, কিন্তু আমি কি কখনো, এই আপনি নিজেই বলেন যে আমি কখনো দাবি করেছি যে আমি বিএনপির? আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার কার্যকলাপ ভালোবাসতাম। দৈনিক দেশের অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে অ্যাট দি ভেরি ইয়ং এজ আমি সেখানে লেখালেখি করছি, কলামিস্ট হিসেবে। আমার পছন্দ হইতো তার রাজনীতিটা। সবাইকে নিয়ে তিনি চলতে চেয়েছেন, অনেকটা জাতীয় সরকারের মতো একটা গঠন করতেন, এবং তার উৎপাদনের রাজনীতি, আমি একজন অর্থনীতির ছাত্র তখন, এই হিসেবে আমি পছন্দ করি। আপনি যদি এখন বলেন যে আপনি কি সেই রাজনীতি এখন বিশ্বাস করেন, আমার মনে হয় আই হ্যাভ এ ডিফারেন্স। ডিফার করি আমি তাদের রাজনীতির সাথে, বর্তমান চিন্তা ভাবনার সাথে। তাদের রাজনীতির সাথে জিয়ার রাজনীতির কোনো সম্পর্ক নাই। এখন যদি আপনি এই রাজনীতি নিয়ে যে প্রেক্ষাপট বাংলাদেশে, এই ধরেন শাহবাগ চত্বরে কালকে রাত্রেও আপনি দেখেছেন, যেহেতু কারেন্ট ইভেন্ট, এটা টাচ করা ভালো। দেখেন দলে দলে মা বোন যাচ্ছে, ছোট বাচ্চাদের নিয়ে চলে আসছে। ওদিকে একটা সরকার এসে অথর্ব, নাদান এবং প্রকৃতপক্ষে একটা মূর্খের সরকার বলা যায়। তারা তো একটা ক্লারিফিকেশন দেবে যে কি হচ্ছে। একটা লোক পালিয়ে গেছে ইন্ডিয়াতে, বলো না কেন তুমি? ওরা বলে আমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে চিন্তা করছি। তার মানেটা কি হলো? তৌহিদ হোসেন যে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র অ্যাডভাইজার, আই নো হিম, ইটস এ কমপ্লিট ফেইলিওর। আপনি একটা দেশকে এইভাবে টিকতে পারে? আপনি দেখেন মেক্সিকোর সাথে আমাদের যুক্তরাষ্ট্র, কত বড় দেশ,
পুরো বর্ডার। এখানে আমি রশিদ সাহেবকে একটা কথা বলি, কখনো এই কথা ভালো বলা উচিত না। বিশেষ করে মনে রাখবেন, আওয়ামী লীগের যে রাজনীতি সেটা কিন্তু জাতীয়তাবাদী রাজনীতি, সেটা বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি। জিয়া রহমানের রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি, সেটা হলো বাংলাদেশি জাতীয়। কিন্তু জাতীয়তাবাদের ডেফিনেশন, ওয়ান লাইন ডেফিনেশন হলো এই, আমার দেশে যা আছে সেটাই সুন্দর, সর্বোত্তম, আমি ওইটা নিয়ে খুশি থাকতে চাই। আপনি যদি বলেন ভারত এত বড় জুজু ভাই পাকিস্তানের সাথে তার সম্পর্ক নাই, ভুটানের সাথে নাই, নেপালের সাথে নাই, মালদ্বীপের সাথে নাই, শ্রীলঙ্কার সাথে নাই, কারোর সাথে তার সম্পর্ক থাকে না, ছিল বাংলাদেশের সাথে। সেই সম্পর্কটা নষ্ট করেছে বলে সারা দুনিয়াতে ডিপ্লোম্যাটিক্যালি এই দেশটা ধিক্কৃত, এবং একজন খুনির বিচার হয়ে গেছে। এটা উনি লুকাবেন কি করে? মোদিকে যে টানাটানি করা হচ্ছে ইন্টারন্যাশনালি ডিপ্লোম্যাটিক্যালি, যে একটা ক্ষুদ্র দেশ এত লোককে হত্যা অন্যায় করে পালিয়ে আসলো, তুমি তাকে দিচ্ছ, তাকে ফিরিয়ে দাও, আমাদের চুক্তি আছে তো, আমরা তো অনুপ চিটিয়াকে ফিরিয়ে দিয়েছি। আপনি এখানে বললে হবে না, আমার দেশটা সুন্দর, ইট ইজ আওয়ার প্রমিস ল্যান্ড, এটাকে সুন্দর করার দায়িত্ব কে বড় কে ছোট আমরা জানি না। দুটো দেশের সাথে বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। এটা শেখ সাহেবের পলিসি, মাওলানা ভাসানীর পলিসি, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়ার পলিসি। আমি তাদেরকে কোট করে বলতে পারি যে তারা ইন্ডিয়া সম্পর্কে কি বলেছে। এই জুজুগুড়ির ভয়টা মোটেই ভালো না। যারা আমরা একটু কথা বলি, সময় আনলিমিটেড না, আমাকে তো শেষ করতে হবে। ডক্টর মামুনুর রশিদ, এই যে ডক্টর শওকত আলী শুধু নন, অনেকেই এখন বলছেন যে ডক্টর শওকত আলী আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি আমাকে আগে বাড়তে দিচ্ছেন না। অনেকেই বলছেন, আমি আপনাকে বলছি যেহেতু প্রসঙ্গটা ইন্ডিয়ানে উঠছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, দ্য হোল ইন্ডিয়া থিংস আফটার ওয়ান ডে। এখানে আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষ, আমরাই কিন্তু পাকিস্তান তৈরি করছি লাহোর রেজলিউশনের মাধ্যমে। আমরা কিন্তু পুরো পাকিস্তানের যে অংশটা আমরা পেয়েছি, আমরা করেছি, এটা থেকে আমরা বাংলাদেশকে তৈরি করেছি। উই আর ফার বেটার দ্যান এনিবডি এলস। স্যার আপনি আমার বাংলাদেশের সাথে আর কি মাত্র সরি টু সে ইন্ডিয়াকে অনেক খেসারত দিতে হবে। ডোন্ট ফরগেট দ্যাট। ডক্টর শওকত আলী, আমরা পাকিস্তান তৈরি করিনি। শেরে বাংলা একে ফজলে হক স্পষ্টতই বলেছেন যে আমরা স্টেটস চাই, রাষ্ট্রপুঞ্জ চাই, ভিন্ন ভিন্ন রাষ্ট্র চাই, আমরা একটা পাকিস্তান চাইনি। আমরা আমাদের বাঙালিদের জন্য আলাদা রাষ্ট্র চেয়েছি। 1945 কিছুটা সংশোধন করা হয়েছে। না না না, কিন্তু আপনি যদি বলেন আমরা রেজুলেশন যেটা শেরে বাংলা, যাই হোক আমাকে আগে বাড়তে হবে। আমি ক্লিয়ার লেখা রয়েছে, উই ক্রিয়েটেড পাকিস্তান। আমি আপনাকে, আপনি জানেন, ইউ নো দ্যাট আই রেসপেক্ট ইউ, কিন্তু আমাকে তো একটু কথা বলতে দিবেন। ডক্টর মামুনুর রশিদ, আপনার শো, এই যে ভারত বিরোধিতা এবং এখন বাংলাদেশের প্রেক্ষাপট যেখানে এসে দাঁড়িয়েছে, ডক্টর শওকত অনেকগুলো বিষয়ের অবতারণা করলেন, যেটা আমি প্রশ্ন রাখছিলাম আপনার কাছে, যে ডক্টর শওকত আলীর মতো অনেকেই এখন বলছেন, যারা নিজেদেরকে বিএনপি বলে দাবি করেন, মুক্তিযোদ্ধা বলেও দাবি করেন, ধরেন শফিকুর রহমানও বলেন তিনি নাকি শিশু মুক্তিযোদ্ধা ছিলেন, রাইট, তিনি জামাতের আমির। সো এরকম যারা, I was 18 years old. জি স্যার, জি জি স্যার, I was 18 years old, and এই বয়সে যা করার দরকার, সেই বয়সে যুদ্ধে যাওয়ার সময় ছিল, আমি যুদ্ধে গেছি, নাথিং রং। এবং বিএনপি করা আমি কখনো কাউকে বলিনি, আমি বিএনপির প্রাইমারি সদস্য না। আপনি কেন এই কথা আপনার কথা আমার মুখে তুলে দেবেন? আই এম নট বিএনপি, এবং এখানে আমার কোনো ক্রেডিট নাই। তাদের মিটিং এ যাই, কোন মিটিং এ আমি যাই না, এটা আলাদা বিষয়। ডক্টর শওকত আলী, আপনি তো নিজেই বললেন যে নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাতা, ফাউন্ডিং মেম্বার আপনি, উদ্যোক্তা আপনি। আমরা বাদ দেই, আমি এটাও বলছি আই এম নট এ প্রাইমারি মেম্বার ইভেন। ওকে, কিন্তু আপনি উদ্যোগ তৈরি করেছেন, আপনারা হচ্ছে যে থিংক ট্যাঙ্ক। আমি বলি না যে আপনি মেম্বার, আপনারা হচ্ছেন যে থিংক। হোয়াট ইজ রং অ্যাবাউট ইট? নো, নাথিং রং। আমি যদি আওয়ামী লীগের জন্ম দিতাম, আমি যখন আসছি 1981 এ কলাম্বিয়া ইউনিভার্সিটি, তখন তো এসব ছিল না। করছেন কেন? হোয়াট ইজ রং? রং দেয়ার, নাথিং রং দেয়ার, নাথিং রং। থিংক ট্যাঙ্ক হওয়া তো মানে আপনি মেধাবী মানুষ। আমি ট্যাঙ্ক না তো। আপনি ট্যাঙ্ক। আপনার সাথে আচ্ছা বলেন আপনি বলেন। মানে আপনি সেনাবাহিনীর ট্যাঙ্ক না, আপনি থিংক ট্যাঙ্ক। যাই হোক, ডক্টর মামুনুর রশিদ, এই যে একটা ক্যামোফ্লেক্সের কথা আপনি বলেছেন, সেই ক্যামোফ্লেক্স কি এখনো বিদ্যমান আছে, নাকি ক্যামোফ্লেক্সের যে বাতাবরণ আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে? আপনাকে ধন্যবাদ। এটা থাকবে, এটা ওই যে রাজনীতির ইলেকশন আসতেছে বা ইলেকশনকে সামনে রেখে আরো অনেক কিছু হবে হয়তো। আমি প্রার্থনা করি যে ইলেকশনটা যেন হয় যেভাবে বলা হয়েছে,
যদিও বাংলাদেশের একটা বড় অংশের মানুষকে পাশে রেখে বা বাদ দিয়ে ইলেকশন করার চেষ্টা করা হচ্ছে, বা অতীতেও অনেকে যারা বলে যে যারা অপোনেন্ট আছে তারা হয়তো বলবে যে অতীতে এই ধরনের ইলেকশন হয়েছে এবং বিভিন্ন দেশ এটাকে সাপোর্ট দিয়েছে, তো এখন হতে সমস্যা কোথায়? সেটা সমস্যা পরবর্তীতে বোঝা যাবে। আওয়ামী লীগ যেরকম বা অতীতে যে ধরনের ইলেকশন হয়েছিল সেগুলোর কিছু ইম্প্যাক্ট আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। এই ধরনের ইলেকশনও যখন হবে, আপনি 50% মতো মানুষকে পাশে রেখে যখন একটা ইলেকশন করার চেষ্টা করবেন, সেটারও হয়তো ইম্প্যাক্টটা খুব একটা লং টার্মে খুব একটা পজিটিভ হবে বলে মনে হয় না। আর আমাদের অনেকগুলো স্ট্র্যাটেজিক রিসোর্সেস আমরা অলরেডি বিদেশিদের নামে দিয়ে দিয়েছি, সেগুলোর পরে আমাদের ইকোনমি ধরে রাখা কারো নাম বিক্রি করে খাওয়ার মতো আর কি, যে ডক্টর ইউনূস আছে সবকিছু সমাধান হয়ে যাবে, কিছুই সমাধান হয়নি, সবকিছু বিক্রি করে দিয়ে যাচ্ছে উনি। দেশের ভিতরেও লাগিয়ে দিয়ে যাচ্ছেন বড় রকমের গন্ডগোল। আমাদের এই ধরনের কোনো এই রিলিজিয়াস ফ্যানাটিজম আমাদের ছিল না গত 15-16 বছর। আমরা এই যে মন্দির ভাঙা, মসজিদ ভাঙা, মানুষকে যেখানে সেখানে আগুন লাগিয়ে দেওয়া, কবর থেকে মানুষ তুলে আগুন লাগিয়ে দেওয়া, প্রতি মাসে শুধু নদীতেই ভেসে আসছিল 40টার উপরে লাশ, এই ধরনের কোনো সিচুয়েশন 15-16 বছরে আমরা দেখিনি। শেখ হাসিনার অনেক দোষ আছে, আওয়ামী লীগের অনেক দোষ আছে, বাট মানুষ নিরাপদে ছিল। যেই জুলাই আগস্টে যেই কারণে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের লোকজনকে দোষারোপ করা হচ্ছে, আমার কথা হচ্ছে দোষারোপ করেন আপনি আইনিভাবে, সমস্যা নাই তো, কিন্তু প্রপার ইনভেস্টিগেশন করেন। আপনি ওই লাশগুলোকে আপনি যেইভাবে ইনভেস্টিগেশন করা দরকার সেভাবে করেন, করে আপনি ফাঁসি একজনকে কেন পুরো দেশকে ফাঁসি দেন না, সমস্যা তো নাই। কিন্তু একদিকে আপনি বলবেন যে এটার পিছনে আমরা ছিলাম, এটা ম্যাটিকুলাস ছিল, আমাদেরই লোকজন হেলমেটের নিচে বসে কাজ করেছে, আবার অন্যদিকে বলবেন না এটার জন্য তোমরা দায়ী, তোমাদেরকে আমরা ফাঁসি দিব। এই কথাটা আসলে মুনাফেকি হয়ে গেল। তো আপনি যদি কথার মধ্যে যদি ঠিক রাখেন, হ্যাঁ আমরাই করেছি, তাহলে দায়িত্ব নেন যে আমরাই করেছি, তাহলে ইনডেমনিটি দেওয়ারও দরকার নাই, কাউকে মাফ করে দেওয়ারও দরকার নাই। এই ধরনের প্র্যাকটিসটা শুরু হলেই একটা সিগন্যাল দেয়, যখনই আপনি ইনডেমনিটি দিবেন তখনই একটা সিগন্যাল দিচ্ছে যে আপনি কাউকে মাফ করে দিচ্ছেন, কেউ একজন অন্যায় করেছে তাকে মাফ করে দিচ্ছেন আপনি। পুলিশ মারা হয়েছে এই দেশে ছাত্র জনতা মারা গেছে, সেগুলো প্রপার ইনভেস্টিগেশন করেন, আর তো কিছু না। সেখানে যে দোষী হবে তাকে আপনি দোষ দিতেই পারেন। এই যে উনি বিডিআর হামলা নিয়ে বলেছেন যে বিডিআর হামলার আবার এই নতুন করে ইনভেস্টিগেশন হয়ে বলা হয়েছে ইন্ডিয়া এটার জন্য দায়ী। তো সবকিছুতে মনে হচ্ছে একটা অ্যান্টি ইন্ডিয়ান যে ভাইব তৈরি করা আর কি, ইন্ডিয়া বিরোধী ভাইব যে তৈরি করা হচ্ছে আর কি, সবকিছুর জন্য ইন্ডিয়া দায়ী আর কি। তো আমার মনে হয় যে সবকিছুর জন্য ইন্ডিয়া দায়ী না, আবার সবকিছুর জন্য ইন্ডিয়া দায়ী, পুরো ব্যাপারটাই হয়তো সঠিক না। ইন্ডিয়া যেহেতু বলেছি যে ইন্ডিয়া আমাদের চারপাশে আছে, স্বাভাবিকভাবে তাদের অনেক ইন্টারেস্ট আছে আমাদের দেশের উপরে, অনেক এগুলো তো রিয়ালিটি, এগুলো অস্বীকার করার কোনো কারণ নাই। রাজনৈতিক ভাবেও অস্বীকার করতে পারবেন না আপনি, অর্থনৈতিক ভাবেও করতে পারবেন না। ইন্ডিয়া অন্য যে ডক্টর মামুনুর রশিদ, দেখুন আজকে ডিএমপি কমিশনার সম্ভবত কমিশনারিক বা ডিএমপি থেকে যে ঘোষণাটি দেওয়া হলো, হাদির হত্যাকারীদেরকে মেঘালয় পুলিশ ধরেছে, অন্যদিকে মেঘালয়ে পুলিশ দাবি করলো এরকম কোনো ঘটনাই তারা ঘটেনি। মানে কে সত্য বলছে আমরা বুঝবো কেমন করে? শুনেন, এই যে হাদির বিষয়টা নিয়ে যা হয়েছে এটা অবশ্যই দুঃখজনক। দেখেন প্রথমে দেখেন কি হয়েছে, আপনারা হাদিকে রাতারাতি একটা স্টার বানিয়েছেন বট দিয়ে বেসিক্যালি। তারপরে কি করলেন, হাদির মৃত্যুর জন্য প্রথমে কিন্তু হাদি যখন গুলি বিদ্ধ হলো তখন প্রথম দায়ী করেছেন কিন্তু মির্জা আব্বাসকে। তখন আওয়ামী লীগও ছিল না এটার মধ্যে, ভারতও ছিল না। তো এই পুরো জিনিসটা ভারতে গেল কেন? কেন হাদির জন্য 2 দিন ওয়েট করে 16 ডিসেম্বরে আগে পরে সারা দেশ থেকে লোক আনা হয়েছে? তো এই জিনিসগুলো মানুষের মনে প্রশ্ন জাগে, এবং এই ধরনের অনেকগুলো কাহিনী হয়েছে। আমরা চাই যে যেই মারা যাক, যেভাবেই তাকে মারা হয়েছে এটার বিচার হোক। যে মেরেছে সে ইন্ডিয়াতে থাকুক আর যেখানেই থাকুক, যার কাছে আমি এখনো জানি না, কিন্তু এটি আমি নিশ্চিত হয়েছি যে তারা একটি 45 মিনিটের মতো বৈঠক করেছেন। সন্ধ্যা 6:45 থেকে বৈঠকটি শুরু হয় এবং এই বৈঠক 45 মিনিট ধরে চলে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন শেখ হাসিনা ভারতে চলে গেলেন, সেনাপ্রধান যখন প্রথম ভাষণ দিলেন, ব্রিফিং করলেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, সে সময় তিনি প্রথমে যে দলটির নাম উচ্চারণ করেছিলেন সেই দলটির নাম জামাত ইসলামী এবং আমিরে জামাত। উনি প্রথম শব্দটাই বলেছিলেন যে আমিরে জামাত। এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমিরে জামাত। কারেক্ট। যখন সেনাপ্রধান
আমিরে জামাতের কথা উল্লেখ করেন, তখনও বাংলাদেশের আইন অনুযায়ী, সেটি এক্সিকিউটিভ অর্ডারে হোক আর যেভাবেই হোক, বাংলাদেশের আইন অনুযায়ী জামাত একটি নিষিদ্ধ দল, রাইট? তো সেই দলটিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলো এবং সবার আগে সেনাপ্রধান যখন জামাতে আমিরের উপস্থিতির কথা এনশিওর করলেন, 3 বার সম্ভবত তার নামটি বলেছিলেন, ওইটি দিয়েই কিন্তু খুব স্পষ্ট একটি চিত্র পাওয়া গিয়েছিল, যদিও আমরা আদেরকে পুরোপুরি ব্যাপারটা বুঝতে আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। যাই হোক, তো আজকে যে তারা এই বৈঠকটি করলেন, নিঃসন্দেহে এটি ভেরি 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 সিগনিফিক্যান্ট। ডক্টর শওকত আলী, এই বিষয়ে আপনার আমি মন্তব্য জানতে চাচ্ছি। না, আমি শোনেন, প্রথম কথা হলো যে আমাদের সেনাবাহিনী আমাদের নিজস্ব, ভুল ভ্রান্তি যেটা হয়েছে সেটা তৎকালীন সরকার করেছে। এটা হাইস্ট ইনস্টিটিউশন বলে আমি মনে করি। আমাদের আর্মির জন্য, আমাদের দেশ জাতীয় স্বাধীন সার্বভৌমতার জন্য এটা একান্ত প্রয়োজন। আমি ওয়াকারুজ্জামানের প্রথম যে সালভোটা তিনি দিয়েছিলেন, বিশেষ করে সে হাসিনা পালিয়ে যাক বা বিতাড়িত করা হোক যাই, এক্ষেত্রে তার যতই আপনারা দোষ দেন না কেন, তিনি যে 1 ঘন্টার জন্য হলো যে স্টেবিলিটি বা কুইক একটা ডিসিশন নিয়েছেন, আমি সাপোর্ট করেছি। এর জন্য আমাকে বহুবার বহু রকম কথা শুনতে হয়েছে। আমার কাছে দেশটা খুব বড়, খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমিরে জামাতের সাথে করেছে হয়তো বা কালকে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনি কথাটা সুন্দর বলেছেন। আমি কিন্তু প্রথম আমিরে জামাত যে বলতে হয় এই শব্দটা শিখেছি কিন্তু ওয়াকারুজ্জামানের কাছ থেকে। আমরা বলতাম জামাতের আমির, এটা সেটা বলতাম, কিন্তু আমিরে জামাত এই শব্দটা আমি ওয়াকারুজ্জামানের কাছ থেকে শিখলাম। উনি কালকে হয়তো ফখরুল বা তারেক রহমানের সাথে আলাপ করতে পারে, পলিটিক্যাল প্রসেসে করতে পারে। 1 নম্বর, পরিস্থিতিটা অত্যন্ত খারাপ আমি বলি এই কারণে যে একটা সরকার যেটা আছে, আমি আগেই বলেছি অথর্ব সরকার, আমার বাপের সরকার হলো ছাড়াছাড়ি নাই। আমার কাছে দেশটা হচ্ছে মিস মাই প্রমিস ল্যান্ড। আই ডোন্ট গিভ এ ড্যাম উইথ ইন্ডিয়া অর পাকিস্তান অর ইন্ডিয়া অর বাংলাদেশ অর হোয়াটএভার, মাই কান্ট্রি ইজ দি বেস্ট, দিস ইজ মাই প্রমিস ল্যান্ড। এটা হলো দেশপ্রেম, সবার থাকা উচিত। দল জাহান নামে যাক, আমার কি যায় আসে? দল গেছে, নেতা গেছে, কত কি হয়েছে, তো আমার কি যায় আসে? আমার বাংলাদেশ ঠিক আছে কিনা এটা আমাকে দেখতে হবে। যারা আমরা টকশোতে কথা বলি, যারা আমরা ইন্টেলেকচুয়াল গিরি দেখাই বা ওই ট্যাগ হয়ে বসে আছি, তাদেরকে প্রথম মনে রাখতে হবে প্রথম বাংলাদেশ, দ্বিতীয় অন্য কথা। আমি এই কারণে ট্রাম্পকে ভালোবাসি যে আমেরিকা ফার্স্ট যে নীতি, তার বিরুদ্ধে আমার অনেক কথা আছে, কিন্তু একটা জাতীয়তাবাদী চিন্তাধারারেও এটা ডেমোক্রেটরা ফেল করেছে। আপনি দেখেন যে দেশে যে সরকার আছে, এটা কি আপনি মনে করছেন আপনি এর ভিতরে ইলেকশন দেবেন? এটা কি ইলেকশনের সময়? এই অবস্থা হলে তাড়াতাড়ি নিরসন করতে হয়। 14টা জরুরি মিটিং হওয়া উচিত ছিল না? স্যার কি করেছেন? ইটস কমপ্লিটলি ফেলিওর। উনি যে বলেন, আপনারা বলেন যে ওনার ক্ষমতা নাই, শক্তি নাই, আর ওয়াকারুজ্জামানকে আপনারা দোষ দেন। আই ডোন্ট বিলিভ ইট। ইজ ভেরি পাওয়ারফুল, ইজ ভেরি পাওয়ারফুল। কিন্তু যদি ইমপ্লিমেন্টিং প্রসেসটা উনি না জানেন, তাহলে তাকে সরিয়ে দিতে হবে। যদি কেউ না শোনে, উনি সেটা বলতে পারে। উনি যে সরকার যে অবস্থায় আসছে, কেউ তাকে বিপ্লবী সরকার বলছে, ইন্টারিম গভর্নমেন্ট বলছে, কিন্তু সলিউশনের ব্যাপারে যখনই আসে তখন উনি নাই। তার মানে আপনি বলছেন যে এই মুহূর্তে নির্বাচনটি হওয়া উচিত নয়, তাই তো? না, আমার কথা হলো ইলেকশন ছাড়া বর্তমান যে সরকার আছে, ইলেকশনে যদি 3য় শ্রেণীর একটা সরকারও আসে, ফার বেটার দ্যান দিস গভর্নমেন্ট, আমি এটাই বলছি। সুতরাং নির্বাচন এটা হওয়া উচিত। কিন্তু হচ্ছে কি জানেন, আমি তো গ্রামগঞ্জে যাই, সেখানে অনেকগুলো কাজ তো আমি করি, আমার প্রজেক্ট আছে। সেখানে আমি দেখেছি ভাই, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নাই। এখনো থানায় পুলিশ নাই, এখনো আপনার এসডিও ম্যাজিস্ট্রেট যেগুলো আছে তারা জানে না কিভাবে করতে হবে। এগুলো কোঅর্ডিনেশন করার দায়িত্ব ছিল বর্তমান সরকারের, বাট দে ফেল টু ডু সো। আপনি এই অবস্থায় ইলেকশন দেবেন? আমি কি বলেছি জানেন, যে একটা সেন্টারে কমপক্ষে 3 জন ক্যান্ডিডেট দাঁড়িয়ে যাবে, যে আই ওন দি সিট, এটা আমার সিট, এখানে মারামারি। এই কারণে আমি বলি, উইথ ইলেকশন উইদাউট ইলেকশন আমরা প্রচন্ড একটা বিপদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তার জন্য বর্তমান সরকার সম্পূর্ণ দায়ী। এটা হলো আমার মূল কথা। আই ডোন্ট কেয়ার আমার বাপ আসলে আমি একই কথা বলবো, কারণ আমার দেশটা আমার কাছে অনেক বড়। I got your point. ওয়াকারুজ্জামান যদি মিটিং করে সবার সাথে, নাথিং রং। Maybe he tried to solve some kind of problem. What is wrong? শওকত আলী, আমি বুঝতে পেরেছি, দর্শকরা আমি নিশ্চিত করে বুঝতে পেরেছি, আমার এই অনুষ্ঠানের শুরুতেই কিন্তু আমি এই প্রশ্নটি তুলেছিলাম যে নির্বাচন হবে কি না, মানুষের মন থেকে এই সন্দেহ যায়নি। আমার এই অনুষ্ঠানে
অসংখ্য বিশ্লেষক এসে বলে গেছেন 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কোন রকম কোনো সম্ভাবনা তারা দেখছেন না। এমনকি আমি এই অনুষ্ঠান শুরুর সময়তেই ভূমিকাতেই বলেছি যে জামায়াত এবং এনসিপি শুরু থেকেই এই নির্বাচন চায়নি, নানান অজুহাত তারা তৈরি করেছিল। আপনি সেটার সঙ্গে সুরই মেলালেন। ডক্টর মামুনুর রশিদ, আপনার কাছে কি মনে হয় জামাতে আমিরের সঙ্গে, আমিও বলি জামায়াতে আমির, তার সঙ্গে সেনাপ্রধানের এই বৈঠকের মাঝে যা অন্তর্নিহিত তাৎপর্য কি দেখছেন? আমি আসলে আমার কোনো অপিনিয়ন নাই এই ব্যাপারে। যে কোনো ব্যাপারে তাদের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। আমি একটা নোট আপনাকে ধরিয়ে দিচ্ছি, সেটা কিভাবে বলেন যে কোনো বিষয়ে তাদের আলাপ আলোচনা? হোয়াট ডু মিন? যে কোনো বিষয়ে আলাপ হতে পারে, যেহেতু নোটটাই একটি রাজনৈতিক দলের প্রধান ক্যান্টনমেন্টে যে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে আসবেন, এটি কি আপনার কাছে সহজ স্বাভাবিক মনে হয়? কি কথা বলেন এটি ভাই? হ্যাঁ, আমার কাছে এটা খুব স্বাভাবিক মনে হচ্ছে, কারণ যিনি আমিরে জামাত বলতে পারেন উনি তো আরো অনেক কিছু করতে পারেন, ঠিক না? তো সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আর নোট যেটা আপনাকে আমি ধরিয়ে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আব্দুল্লাহিল আমান আজমি, উনি কিন্তু বলেছেন যে ওয়াকারুজ্জামান ওনার স্টুডেন্ট ছিল। তো সেই হিসাবে জামাতের সাথে ওয়াকারুজ্জামানের কানেকশন আপনি ফেলে দিবেন কিভাবে? তো সেই কানেকশনের থ্রুতে উনি ওনার আমিরের সাথে কথা বলতেছে, ওয়াকারুজ্জামান সাহেব ওনার আমিরের সাথে কথা বলতেছে। তাতে আমার আপনার সমস্যা থাকতে পারে, বা তাদের তো কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওয়াকারুজ্জামান সাহেব যখনই দেশে কোনো সমস্যা হয়েছে গত 15 মাসে, জামাত ইসলামের যখনই কোনো সমস্যা হয়েছে, ডাক্তার শফিক সাহেব সরাসরি গিয়ে ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। তো ওয়াকার সাহেব উনি ওনার আমিরের সাথে কথা বলতেছেন, সমস্যা কি? উনি তো ধরেই নিয়েছেন যে জামাত ইসলাম ক্ষমতায় আছে, আর্মিতে ক্ষমতায় আছে, পুলিশে ক্ষমতায় আছে, প্রশাসন তাদের হাতে। যেটা ডক্টর শওকত সাহেব বললেন, আমি ওনার সাথে এগ্রি করি যে প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে একদম মার্জিনাল লেভেল থেকে। সেটা তো করেছে এক কলমের ঘুদাতেই, তো পুরো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করে দিয়েছে। প্রথম ক্ষমতায় এসে কাজটাই তো করেছে ওটা, সেটা তো আর রিভাইভ করে নাই কোনোভাবে। থানায় 460টা পুলিশ স্টেশন পুড়িয়ে শেষ করা হয়েছে। কেউ একটা প্রশ্ন করেছে যে এই পুলিশ স্টেশন পোড়ানোর মিলিটারি গ্রেড লেভেলের এই গান পাউডার কোত্থেকে আসছে দেশে? কেউ একবার এই প্রশ্নটা করেছে? 2014 সালে ইলেকশনের আগে পরে জামাত ইসলাম যে বিভিন্ন দেশে সরকারি অফিসার পুড়িয়ে দিয়েছিল, স্কুল কলেজ পুড়াই দিছিল, সেখানে গান পাউডার কোত্থেকে আসছিল? একই গান পাউডার। তো এখানে মিলিটারির সাথে কানেকশন থাকাটা কি খুব জরুরি না? মিলিটারির সাথে কানেকশন না থাকলে আপনি গ্রেনেড পান কোথায়? যেখানে 21শে আগস্টে গ্রেনেড মেরে মানুষ মারতেছেন আপনি, এগুলো কোনো বিচার হয় না, ঠিক আছে? আমাদের এই ওয়াকারুজ্জামান সাহেব বিডিআর এর হামলা নিয়ে প্রথমে কি বলেছেন, পরে কি বলেছেন? উনি প্রথমেই তো বলেছিলেন যে আমি সবার দায়িত্ব নিচ্ছি, ওয়াকারুজ্জামান বলেছিলেন না? তো বলে এখন এতগুলো মানুষ মারা গেল, এগুলোর দায়িত্ব উনি নিবে? আর এই যে আজ পর্যন্ত সারা দেশে যে আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দলের হোক, তারা সবাই বাংলাদেশের নাগরিক, যেটা ডক্টর শওকত বললেন। এতগুলো মানুষকে যে বিনা বিচারে জবাই করে করে মানুষকে মারা হচ্ছে, এটা দায় দায়িত্ব কি আর্মি নিবে বা আমিরে জামাত নিবে? না নিলে, যদি দায়িত্ব না নেয়, তাহলে কে কার সাথে মিটিং করলো তাতে কার কি আসে যায়? হয়তো বাইরের থেকে কোনো ফোন আসছে, ফোন কলে তাড়াতাড়ি ডেকে নিয়ে ওনারা নিজেদের মধ্যে মিটিং করতেছেন। জি, ডক্টর শওকত আলী, এইবার আমি একটা অন্য প্রসঙ্গ আনছি, আপাতত অন্য প্রসঙ্গ, কিন্তু এটি গভীরভাবে সম্পর্কযুক্ত। আমি যদি পাকিস্তানের ফরম্যাটের দিকে তাকাই, আমি শিওর আপনি এটা রিলেট করতে পারবেন। সেটি হচ্ছে, আপনি জানেন যে মাত্র গতকাল নতুন বিচারপতি, প্রধান বিচারপতি শপথ নিয়েছেন, এবং তার ব্যাকগ্রাউন্ড আমি তো যতটুকু জেনেছি তিনি জামাতপন্থী। এইদিকে আগে রেফায়েতুল ইসলাম, তিনি বিএনপি পন্থী ছিলেন, কিন্তু এইবার যেই প্রধান বিচারপতি তিনি জামাতপন্থী। আমি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি চেক করে এটি পেয়েছি। এখন ধরেন সেনা প্রধান যদি আমিরের একীভূত হয়ে থাকেন, যেখানে ডক্টর মামুনুর রশিদ বলছেন যে একটি রাজনৈতিক দলের সঙ্গে সেনা প্রধানের বৈঠক তো হতেই পারে, এখানে অস্বাভাবিকতা কিছু নেই। কারণ আপনিও বলেছেন এটি আবার, যে প্রথমে এসেই সেনা প্রধান বলেছিলেন জামাতে আমিরের নাম, তাই না? আমিরের জামাত, সরি, আমি জামাত বলি তো, সেজন্য আমিও এখন, আমরা উল্টো পাল্টা বলতাম, কিন্তু ওনার কাছ থেকে আমি এই শব্দটা শিখেছি, ভালো করে বলতে হবে। আমার মুখে এখনো আমার আয়ত্তে আসেনি আমিরে জামায়াতের নাম আর কি, যাই হোক পদবীটি। এখন আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রধান বিচারপতি
সিনহা এরকম একটি তার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ দিয়েছে, যেটি ছিল আপনার সঙ্গে সিনহারও খুব ভালো সম্পর্ক ডক্টর শওকত আলী, আমি জানি, সেই কারণে প্রশ্নটি আপনাকে তুলছি যে তখন একটি অভিযোগটি এরকম ছিল যে প্রধান বিচারপতি সেনাবাহিনীর সঙ্গে মিলে একটি বিচার বিভাগীয় কু করতে চেয়েছিলেন, মানে প্রধান বিচারপতি সিনহার কথা উঠেছিল এই ধরনের একটা রিউমার, রাইট? যেই রিউমারটি আমি রিউমার বলতে চাই না, কিছু ফ্যাক্টস সেখানে ছিল। তো সেইটার ভিত্তিতে আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডে একটু বলি যে আপনার পাকিস্তানে কিন্তু এরকম করেই বিচারালয়ের সঙ্গে সেনাদের সম্পর্কের ভিত্তিতেই তাদের শাসন কাঠামোটি সেভাবে পরিচালিত হচ্ছে দীর্ঘদিন ধরে। সেই প্রক্রিয়াটি বাংলাদেশে তারা আনতে চেয়েছিল। এখন যখন জামায়াতের বিচারপতি, জামায়াতের সেনাপ্রধান, জামায়াতের আমির একীভূত হয়ে গেলেন, এমনকি ধরেন নির্বাহী বিভাগের প্রতিটি শীর্ষ পদে জামায়াতের মানে শক্ত অবস্থান, আপনার কি মনে হয় বিএনপি একটু বিপদেই পড়ে গেল? আর জামায়াত এখন ওই ফর্মুলার দিকে নির্বাচন, আপনি বলেছেন যে নির্বাচন এখন হওয়ার দরকার, কি নির্বাচন না হলে তো জামায়াতেরই সুবিধা নাকি? না না, এটা কারো সুবিধা না। আমরা এই নির্বাচনের বিরোধিতা, আমি তো প্রশ্ন ওঠে না, আমি নিজেই ক্যান্ডিডেট হওয়ার জন্য গতকালকেও আমাকে বলেছে নমিনেশন। এখানে 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 বিষয়টা হচ্ছে না, আপনি দেখেন, আপনি একটা কথা বলি, আপনি তো অনেকদিন থেকে সাংবাদিকতা করছেন। আচ্ছা, শাহবাগের ছেলেপেলেগুলো যাই হোক, আপনি কাউকে, এই শাহবাগ থেকে ইমরান সরকার কিন্তু অনেক কিছু খেলা করেছে, আমরা পুরনো আলোচনা না করি। এখানে বিষয়টা হচ্ছে যে তাদের কোনো রকম ফয়সালা আপনি দিতে পারছেন না, রাষ্ট্রীয়ভাবে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। ইন্ডিয়ার সাথে কথা বলছেন একরকম, আবার একজন আর একজনের এম্বাসি থেকে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এটা ডিপ্লোম্যাটিক স্ট্যাগন্যান্ট চলছে। আমি স্যারের কাছে এটা আশা করিনি। উনি অনেক লেভারেজ আছে তার, উনি এটা মীমাংসা করতে পারেন ইন্টারন্যাশনালি। গেল ডোমেস্টিক অ্যাডমিনিস্ট্রেশনে তার এত ব্যর্থতা আমি কখনো কল্পনা করতে পারবো না। এখানে তার তো বলা উচিত ছিল জানাজাতেই যে তার বিচার আমি নিশ্চিত করব। এত বড় ক্ষমতা থাকার পরেও লক্ষ লক্ষ মানুষ এই প্রশ্ন তাকে তুলেছে যে আসছেন হাদি তোমাকে ধারণ করি, ভালো কথা, কিন্তু তার যে হত্যাকাণ্ড প্রেক্ষাপটটা সে অনুসারে উনি তো হেড অফ দি স্টেট, উনি এটা বলতে পারতেন আমি এত বিচারি। ওনাকে নিশ্চয় কেউ হয়তো অ্যাডভাইস দিয়েছে বা উনি এটা বলতে পারেননি। এটা মারাত্মক অন্যায় হয়েছে। এখন আপনি না, আপনার জানুয়ারি মাস, আপনি ইলেকশন দেবে রোজার আগে 1.5 months, এর ভিতরে নমিনেশন দেওয়া, এর ভিতরে বাছাই করা, যাচাই করা, ইনভেস্টিগেশন করা, ক্যান্ডিডেট সিলেক্ট করা, সব পার্টির জন্য একটা মানে একটা বিরাট দুর্যোগ। এর ভিতরে আপনার যমুনাতে যদি কালকে ঘেরাও হয়, স্বরাষ্ট্র বা অ্যাডভাইজারকে পদত্যাগের জন্য দাবি ওঠে, যে কোনো নাশকতা হতে পারে। আমাদের বহু শত্রু আছে এই শাহবাগকে কেন্দ্র করে। আমাদের দেশ নিয়ে ভারত অনেকগুলো খেলা করেছে যেগুলো আমরা মোটেই পছন্দ করিনি। এখানে আমাদের দেশের এই অবস্থার ভিতরে বর্তমান সরকার যদি ইলেকশন দেয়, আমি মনে করি না যে সত্যিকার অর্থে, আমি মনে করি না আপনি বিএনপি যত এলাকা, তাদের প্রভাব যে এলাকা আছে তারা তো তাদের ক্যান্ডিডেটকে ঘোষণা করবে। আবার অনেক ডিসি এসডিও ম্যাজিস্ট্রেট যারা আছে তারা বলবে যে হয়তো বিএনপি ক্ষমতায় আছে তাদের পক্ষে। আবার জামাতের পক্ষ থেকে যে কথা আপনি বলছেন যে জামাতের নিজস্ব ডিসি এসডিও ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে, তাহলে তারাও একটা ঘোষণা করতে পারে। তাহলে আপনি শোনেন, আমি একটা কথা বলি, 1970-তে LFOর আন্ডারে পাকিস্তানে ইতিহাসে সব থেকে ফেয়ার ইলেকশন হয়, যেখানে শেখ সাহেব, আমরা পূর্ব পাকিস্তানের আমাদের পার্লামেন্ট আমরা জয় করি। মনে রাখবেন, এই ইলেকশনের পরেই কিন্তু পাকিস্তানি গৃহযুদ্ধ বাঁধে এবং শেষ পর্যন্ত এটাকে পাকিস্তানকে ধ্বংস করেছিল। ঠিক আছে, আমরা একটা ইলেকশন করতে যাচ্ছি, শুনেন, আমরা একটা ইলেকশন করতে যাচ্ছি, সেই ইলেকশনে যদি আপনার সরি স্যার, এটা আমি বরদাস্ত করতে পারবো না। না, আপনি করেন আর না করেন, এই তো বাস্তবতা। এটা কোনো গৃহযুদ্ধ নয়। আপনার গৃহযুদ্ধের একটা টাইম পিরিয়ড আছে, কিন্তু আপনার স্বাধীনতার যুদ্ধ, তারপরে সর্বাত্মক যুদ্ধ, আপনি গ্রহণ করেন আর না করেন, বাস্তবতা আপনি স্বীকার করতে হবে। মুক্তিযুদ্ধ কখনোই এটি গৃহযুদ্ধ ছিল না, এটি আমাদের মুক্তির যুদ্ধ ছিল, আমাদের স্বাধীনতা। ইলেকশনটাকে মুক্তিযুদ্ধের জন্য আমরা দাবি করেছিলাম। আপনি কি জানেন LFO কি জিনিস?
কার কথায় ডাক তৈরি হয়েছিল, কেন শেখ সাহেব ডাকের আন্ডারে খন্দকার মুস্তাকে, শোনেন এই ইতিহাস নিয়ে আলোচনা। আপনার এই কথা আমি কিছুই নিতে পারি না, অসম্ভব। কারণ আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতার কার জন্য? জনগণের জন্য। আপনি কি বক্তব্য শোনেন? আপনি যে আমাদের কথাটা দিচ্ছেন জনগণের জন্য, আপনার নিজের কোনো পলিটিক্যাল। আপনি যদি আমাদের ডাকেন তাহলে বাস্তব সত্য কথা। প্লিজ, আই ক্যানট এন্টারটেইন দিস। ডক্টর মামুনুর রশিদ কি বাজি করতে থাকেন তাহলে তো আপনার আলোচনা আসা আমাদের উচিত না। এই কিছু মীমাংসিত বিষয়, মুক্তিযুদ্ধ ইলেকশন 1970 ইলেকশনটা কি আপনি মনে করেন যেটা এটা মুক্তিযুদ্ধের ইলেকশন ছিল? কাকে কি বুঝাচ্ছেন আপনি? কোথায় পেয়েছেন এটা? নিয়েছেন ডকুমেন্ট, আওয়ামী লীগের ডকুমেন্ট আছে। এটা স্বাধীনতা যুদ্ধ ছিল 1970 ইলেকশন, যেটা এলএফও ছিল। আপনি যদি না বুঝে এটা কি ধরনের উপস্থাপক আপনি? এগুলি কুতর্ক, এইগুলি কুতর্ক করে আমি সময় নষ্ট করতে চাই না। প্লিজ প্লিজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এগুলি আমি মনে করি উইথ ইলেকশন উইদাউট ইলেকশন উই আর গোয়িং টু এ সিরিয়াস প্রবলেম। আই ডোন্ট গিভ এ ড্যাম কে পাস করছে না করছে। আপনি বিএনপি করেন, এমনকি আওয়ামী লীগ পাস করান। নিয়েছেন তো, আওয়ামী লীগকে পাস করে নিয়েছেন। এবার মনে করেন ইলেকশনকে ফেয়ার দিলেন, আওয়ামী লীগ 2 ঘন্টা টিকতে পারবে না দেশে। নিয়েছেন, পাস করান। দেশ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। It is the new generation determine the future of the country. This is our promised land. আমরা কোনো ক্রমেই কাউকে ছাড় দেব না, whether this politics or that politics. আপনি যদি দেশপ্রেম না থাকে আপনার ভিতরে, পলিটিবাজি দলবাজি কখনো করবেন না। ওর জন্য আলাদা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদেরকে নিয়ে আসবেন। আপনি 1970 ইলেকশনে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেখ সাহেব ছিলেন। তারপরের ইচ্ছাগুলো আপনি যদি দেখেন, আস্তে আস্তে স্লোলি উইথ দি ইলেকশন পাকিস্তানটাকে আমরা ভেঙে পরবর্তীকালে সর্বাধিক যুদ্ধ, সেই যুদ্ধে আমি শরিক হয়েছিলাম। পাকিস্তান আমলে হাই স্কুলে আমি লড়াই করেছি। আপনি এই ইতিহাস তো অন্য লোককে দেবেন, আমাকে দেবেন কেন? উই ক্রিয়েটেড দি হিস্ট্রি। আজকে আপনি পরিস্থিতি দেখেন, আপনি ইলেকশন দেবেন, আপনি আমাকে বলছেন যে আমি ইলেকশন চাই না। কেন বললেন? কেন বললেন? পারেন না, আপনি তো এই কথা বলতে পারেন না যে আমি ইলেকশন চাই না। আমি বলেছি যে ইলেকশন দিলে বর্তমান সরকারের থেকে থার্ড ক্যাটেগরির কোন গভর্নমেন্ট at least far better to me because it is elected. এখন যদি আপনি ইলেকশনের নামে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যান, ওইটার আমি বিরোধিতা করছি। আপনি ভুল বুঝবেন কেন? আমি ওইটার বিরোধিতা করছি। এখন আপনি বলবেন যে তাহলে তো জামাত একদিকে জিতে যাবে, যেতে পারে। আর একদিকে দেখেন বিএনপি বললে জিতে যাবে, আর একদিকে দেখেন আপনি আওয়ামী লীগ নাশকতা করতে পারে। আমার দেশটা কি সুন্দর হলো? আমরা কি করলাম এতদিন থেকে? আমার প্রশ্নটা ওই জায়গায়। শেষ করেছেন ডক্টর শওকত আলী, আশা করি আপনার বক্তব্য শেষ করেছেন। আমি আবারও একবার স্পষ্ট করে বলি, আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ, 9 মাসের যেই মুক্তিযুদ্ধ আমরা করেছি, সেটা 71 সালে। আমি বলেছি 1970 কথা, আমি 1968 কথা বলছি, ডাকের সংগ্রামের কথা। তখন মুক্তিযুদ্ধ ছিল না, আমরা স্বায়ত্ত শাসনের কথা বলেছিলাম। আচ্ছা, ওকে, আপনি ভুল ইতিহাস দিবেন কেন? আপনার যারা দর্শক আছে, আমি জানি আপনার এই গ্রুপ আছে, পিপল আছে, আমার বক্তব্য পছন্দ করবে না, বাট দিস ইজ দি হিস্ট্রি। বলেছেন আপনি, আবার কেন মাঝখানে বলছেন? আপনি তো বক্তব্য শেষ করেছেন। আমি খুব ক্লারিফাই করছি আরো একবার আমার দর্শকদের উদ্দেশ্যে। 1971 সালে আমাদের এটি ছিল স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ। এটি কখনোই কোনো গৃহযুদ্ধ ছিল না। আমি কি বলেছি? আপনি কেন এই কথাটা আমার মুখে গুজে দেবেন? আপনি এই ধরনের লোক আছেন আলাদা, তাদেরকে আপনি বলবেন। আমি কি 71 সালের যুদ্ধকে গৃহযুদ্ধ বলেছি আপনাকে? তাই তো বলেছেন। নো, আপনি রিপিট করেন, ওখানে দেখেন 71 সালের যুদ্ধ গৃহযুদ্ধ হয়। সেখানে আপনার জন্ম হয়নি, যে অংশগ্রহণ করেছে আমি, সেখানে আমি কি গৃহযুদ্ধ বলেছি? কেন আপনি ফালতু কথাবার্তা বলবেন? এর জন্য আলাদা লোক আছে। আপনার দায়িত্ব কি জানেন? আমাদের যে দর্শক আছে তাদেরকে একটা সুন্দর ইতিহাস তুলে দেওয়া, মানে পলিটিবাজি না করে তাদেরকে জানানো দুই পক্ষে। আমরা এই জিনিসটা জানাইনি বলে আজকে হাসিনাকে আপনারা এই বিপদে ফেলেছেন। আজকে কোথায় গেল মাওলানা ভাসানী, কোথায় গেল তাজউদ্দিন ভাইয়ের কথা, নজরুল ইসলাম কোথায় গেল, আমাদের মেজর এম এ জলিল কোথায় গেল? ডিসেম্বর মাসের কথা বলছেন, এই মাসে জলিল ভাইকে যশোর ক্যান্টনমেন্টে বন্দি করে শেখ সাহেব। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা জলিল ভাই জীবনে কিচ্ছু না নিয়ে চলে গেছেন। আমার যশোরে তার সাথে আমরা লড়াই করেছি। তাকে বদলি করলো কোন কারণে? এইসব ইতিহাস নিয়ে আসবেন না আমাদের সামনে। এর জন্য আলাদা পোল্ট্রি মারা ট্যাঙ্ক আছে, ওই থিঙ্ক ট্যাঙ্ক গুলো নিয়ে আসবেন, আপনার সাথে কথা বলবে। আমাদের কাছ থেকে নিয়ে আসবেন সঠিক বাংলাদেশের ইতিহাসকে তুলে ধরা। আমরা প্রত্যেককে সম্মান করি। শেখ সাহেবের যে মর্যাদা আছে তাকে আমি কখনো
অসম্মান করে কথা বলার প্রশ্ন ওঠে না। গাড়ি তো আমি দিবেন, তাকে দেখেছি, দিবেন। তার সাথে চলেছি, তার সাথে হ্যান্ডশেক করেছি। আপনি কার মামা বাড়ির কাছে আবদার করলে হবে কেন? গৃহযুদ্ধে এইটা হয়েছে ওইটা হয়েছে, এইসব বলা উচিত না। আপনি আপনি তো নিয়ে বলেছেন আসবেন আমাদেরকে oh my God! সঠিক ইতিহাসটা তুলে ধরার। Okay, আপনি যদি সুযোগ না দেন, একটা উল্টো পাল্টা okay, ইতিহাস okay, দেবেন কেন? okay. আমি আমি স্পষ্টতই শুনেছিলাম আপনি বলেছিলেন গৃহযুদ্ধের কথা। এখন আপনি বলছেন হ্যাঁ, যদি গৃহযুদ্ধ বলেননি করেছি সেজন্য আপনাকে ধন্যবাদ। 1970 আপনাকে ইলেকশনের পরে। ধন্যবাদ, ধন্যবাদ। এবং আমি সেটা কম্পেয়ার করেছি যে বাংলাদেশে যদি এই অবস্থা চলে, এই নির্বাচন যদি এই অবস্থায় হয়, আমরা অত্যন্ত বিপদ বা একটা গৃহযুদ্ধকে আমরা সম্ভাবনা দেখছি। জি। তার কারণ দলগুলো অর্গানাইজ না। এই যে আপনি তো গৃহযুদ্ধের কথা আপনি নিজে বলছেন যে কি করে উনি আপনার সেনা প্রধানের সাথে দেখা করবেন, সেনাপ্রধানের সাথে উনি আজকে দেখা করছেন, আরেকজন পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবেন, এটা তাদের ইন্টারনাল কতগুলো সেফটি সিকিউরিটির বিষয় আছে। Right. এটা নিয়ে আমরা প্রশ্নই বা তুলবো কেন? পলিটিক্যাল লিডার তো, জামাতকে আপনি যতই মার্জিনালাইজ করেন, তারা পলিটিক্যাল লিডার, তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন, দীর্ঘদিন বিচার করেছেন, করে শেষ পর্যন্ত কি আজকে এই পরিস্থিতি জামাত যদি উঠে যায় তার জন্য দায়ী কে? কওমি জননী দায়ী না? তিনি তো ঢাকা ইউনিভার্সিটিতে সব জায়গায় ভর্তি করে দিয়েছেন তাদের, কওমি জননীর জন্য দায়ী না? দেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডকে রিঅর্গানাইজ করেছে কে? উনি করেছেন। তো দিবেন নাকি ক্রমাগত তো বলতেই থাকবেন? আপনি খামাখা জামাতের কথা বলবেন কেন যে জামাত এটা দায়ী, জামাত ওইটা দায়ী? ওকে। এটা হয় না। ডক্টর মামুনুর রশিদ, আমি যেই প্রসঙ্গে ছিলাম যে এরকম একটি পাকিস্তানের যেরকম হয়েছে, বিচার বিভাগ, সেনাবাহিনী মিলে যেরকম সরকার পরিচালিত করছে, একটা আনস্টেবলের মধ্যে তারা থাকে সবসময়ই। আমরা সেই দিকে অগ্রসর ধাবিত হচ্ছি কিনা আপনার কাছে বিবেচনায় কি মনে হচ্ছে? হ্যাঁ, প্রথম থেকেই তো আমি মনে করি প্রথম থেকেই এটা সেনাবাহিনী সাপোর্টেড গভর্নমেন্ট। না হলে তো ইউনূস সাহেব ৩ দিন পরে এসে উনি ক্ষমতা নিয়েছেন। তো ওই ৩ দিন তো সেনাবাহিনীর সামনেই গণহত্যা হয়েছে বাংলাদেশে। ঠিক আছে? তো সেনাবাহিনী সাপোর্টেড গভর্নমেন্টই এটা। সেনাবাহিনী এখন যেটা আপনি বললেন যে প্রধান বিচারপতি জামাত ঘরানার লোক, সেটা আমি জানি না আসলে। হতেই পারে। তার যদি যোগ্যতা থাকে সেই প্রধান বিচারপতি আমরা জানি না, আপনি একটা কথা বুঝে দেবেন কেন? সেটা হতে পারে। এবং যে কেউ এখন তাদের যেমন রিফাত সাহেবকে চুজ করা হয়েছে, সেটাও ইউনূস সাহেব মনে করেছে তার দরকারে উনি চুজ করেছেন। এবং যে বিচারপতিকে এখন চুজ করা হয়েছে সেটাও হয়তো কারো না কারো স্বার্থ দেখার জন্যই করা হচ্ছে। হয়তো সামনে তত্ত্বাবধায়ক সরকারের একটা প্রভিশন রাখা হয়েছে, সেখানে কাউকে হয়তো প্রধান হিসেবে দরকার, সেটা আগে থেকে সেট করে রাখা হচ্ছে। যেটা আমি ইন্ডিকেট করতে চাচ্ছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমার মনে হচ্ছে যে এই যে সেনা সমর্থিত সরকার, সেটা বাংলাদেশে তো প্রথম না, এর আগে তো অনেকবার এসেছে, ঠিক না? এবং এই পাকিস্তানের মতো আনসার্টেনটি এটা তৈরি করেছে, অতীতেও করেছে। জিয়াউর রহমান সাহেব এটা দিয়ে শুরু করেছেন, এরশাদ সাহেব করেছেন, এর আগে মঈনুদ্দিন ফখরুদ্দিন করেছেন, এখন ওয়াকারুজ্জামান সাহেব করছেন। তো এটা আমার মনে হয় নতুন কিছু না আর কি, এবং এটা অবভিয়াসলি আনসার্টেনটি তৈরি করবে এবং ইলেকশনে এটা বড় ধরনের প্রভাবও ফেলবে, যেহেতু আর্মি বলছে যে আর্মিকে ডিপ্লয় করা হবে, বিভিন্ন ফোর্সকে ডিপ্লয় করা হবে। তারা কার পক্ষে কাজ করছে, কোন পলিটিক্যাল পার্টির পক্ষে কাজ করছে কিনা, সেগুলো অবশ্যই দেখবে তারা। আমরা আপনি হয়তো এটা নিয়েও প্রশ্ন করতে পারেন যে আমিরে জামাত ওয়াকারুজ্জামান সাহেবের সাথে দেখা করেছে, অন্য আর কার সাথে ওয়াকারুজ্জামান সাহেব এভাবে দেখা দিচ্ছেন ৪৫ মিনিট ৫০ মিনিট করে? সেটা উনি, আমার মনে হয় না গত ১৫ মাসে উনি এইভাবে কারোর সাথে দেখা দিয়েছেন বলে আমার মনে হয় না। বাট এটাতে আমার কোনো সমস্যা নাই। আমার মেইন সমস্যা হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয়, সবাইকে যদি আপনি ইলেকশনে আসতে দেন, লেভেল প্লেইং ফিল্ড যদি আপনি তৈরি করতে পারেন, সেটা আর্মি করুক আর যেই করুক, সবাইকে আপনি ইলেকশনে আনার ব্যবস্থা করেন। আপনি যদি ঘাটতেরামি করেন, না আমি এরে দিব না, ওরে আমি আনবো, এরে দিয়ে আমি দল তৈরি করব, আর ইলেকশন আমি ১৫ তারিখ ১২ তারিখ ঘোষণা করেছি, সেটা আমি এভাবে হোক নিষেধ করব, ওইভাবে হোক বাধা দিব, এগুলো করলে ওই যে যেটা ডক্টর শওকত বলেছেন, হ্যাঁ অবভিয়াসলি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে। তবে আমি একটা জিনিসের প্রতিবাদ করতে চাই, সেটা ডক্টর শওকত বলেছেন কিনা বা মিন করেছেন কিনা আমি জানি না। এটা অনেকেই বলছে আর কি কথাটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ এখন নিউ জেনারেশনের দেশ। ডেমোগ্রাফিক্যালি বাংলাদেশে এই নিউ জেনারেশন বা জেনজি তাদেরকে বলা হচ্ছে, এদের প্রপোর্শন 26%, প্রপোর্শনে 26% এরা। তো বাকি যে 100 থেকে 26% বাদ দিলে যারা থাকে, তারা আমরা বাতাস থেকে ভেসে আসি নাই, দেশটা আমাদেরও। তারা গত 15 মাসে এই জেনজি যেই পরিমাণ হত্যাকাণ্ড,
যে পরিমাণ দুর্নীতি করেছে, এটার জন্য এদেরকে সিটিজেনশিপ থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, যে এরা বাংলাদেশে আগামী 20 বছর কোনো সুবিধা পাবে না। আর জেনজিকে নিয়ে জামাতের যে রাজনীতি, এটা আমরা জানি, এটা দুঃখজনক যে ডক্টর শওকত বলেছেন যে কওমি জননী বলছেন উনি। দেখেন, কওমি জননী শেখ হাসিনার কারণে এই টাইটেলটা ওনাকে দেয়া হয়েছে যে উনি বাংলাদেশের সকল মানুষকে সমান অধিকার দিতে চেয়েছেন, সবাই ইউনিভার্সিটিতে পড়তে পারবে, এটাতে তিরস্কার করার কিছু নেই। কিন্তু এই শেখ হাসিনাকে একদিকে কওমি জননী বলে আমরা তিরস্কার করেছি, অন্যদিকে এই ছেলেগুলো যারা মাদ্রাসার থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তারা সবাই দেখা যাচ্ছে লুঙ্গির তলে জামাত, এরা হেলমেটের তলে জামাত ইসলাম করেছে সবাই, এদের বেনিফিট আমরা নিয়েছি, কিন্তু শেখ হাসিনাকে গালিগালাজ করছি। এই যে দ্বিমুখী যে দ্বিচারিতা, এটাকে আমরা সহজ ভাষায় বলি মুনাফেকি। এই মুনাফেকি গত 15 মাসে বাংলাদেশের মানুষ দেখতে দেখতে অস্থির হয়ে গেছে। এটা থেকে আমরা মুক্তি চাই। ধন্যবাদ আপনাকে। জি, ডক্টর শওকত আলী, আমি শেষ করব, অনেক লম্বা আলোচনা হয়ে গেল। হ্যাঁ, এখন এর থেকে আপনি বলছেন যে যেই গৃহযুদ্ধের সংখ্যা দেখা দিয়েছে, তো নির্বাচনটা না হলেই তো ভালো হয় নাকি? না না, এখানে যে বিষয় হলো, যদি সরকার মনে করে যে এই নির্বাচন তারা হ্যান্ডেল করতে পারবে, অ্যাডমিনিস্ট্রেশনের যে দুরবস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ যে আপনার শৃঙ্খলা বা কানেক্টিভিটির যে বিষয়গুলো আছে, তারা যদি মনে করে বা ইলেকশন কমিশন যদি মনে করে, আপনার মনে রাখতে হবে যে ইলেকশন কমিশন যখন এই শিডিউলটা ঘোষণা করা হবে, স্কেজুল ঘোষণা করার পরপরই কিন্তু দেশের দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের, চিফ আপনার নির্বাচন কমিশন যেমন নাসির উদ্দিন সাহেবের। এখন তারা যদি মনে করে যে তারা ইলেকশনটা হ্যান্ডেল করতে পারবে সব দিক দিয়ে, তো তারা সেটা করবে, আমি তাদের সাথে সংশ্লিষ্ট না। সুতরাং তারা এটা নির্ভর করবে যারা ডিক্লেয়ার